গল্প পরিণীতা। লেখনীতে সাবরিনা সিদ্দিকা তাবাচ্ছুম। সাবিহা, আমি বিয়ে করেছি। কি? মেইন গেট থেকে দৌড়ে রুমে চলে এলো বিহি। বিহির পেছনে পেছনে দৌড়াতে দৌড়াতে এলো সাবিহা। বিহি, হয়তো কোনো ভুল হচ্ছে, এরকম কিছু না। বিহি চুপচাপ বসে আছে। বিহি, চল। না। কেন? তুই গিয়ে আগে দেখ তো সত্যিটা কি। তা জানার কোনো প্রয়োজন নেই। অনেক প্রয়োজন আছে। নিজেই তো দেখে নিয়েছি, আর কি জানবো? সব সময় নিজের দেখাটাই কি সত্যি হয়? বিহি কিছু একটা ভেবে উঠে দাঁড়ালো। এবার পরিচয় পর্বে আসা যাক। বিহি হলো সাবিহার ছোট চাচার মেয়ে। পুরো নাম হলো বিহি তাসনিম। পরিবারের সবার ছোট হওয়ায় সে সবার চোখের মণি। যৌথ পরিবার হওয়ায় তারা সবাই একসাথে বড় হয়েছে। সাবিহার বড় ভাই সাদাফ আরমান 5 বছর আগে বিদেশ গিয়েছে পড়াশোনা করার জন্য। তবে যাওয়ার আগেই পরিবারের ইচ্ছেতে সাদাফ এবং বিহির বিয়ে ঠিক করে রেখেছে। কথা ছিল সাদাফ দেশে ফিরলে বিয়ের অনুষ্ঠান হবে। এর মধ্যে সাদাফের সাথে বিহির আর কোনো যোগাযোগ হয়নি। পরিবার চাইছে বলে সে রাজি হয়েছে। পরিবার তো আর তার খারাপ চাইবে না। কিন্তু সাদাফ দেশে ফেরার সময় যে নতুন খবর নিয়ে আসবে কে জানত? তার আবার যেই খবরে বিহির জীবন ওলটপালট হয়ে যাবে। বিহি নিচে আসলো। দাঁড়িয়ে আছে সবাই। সবার মূল কেন্দ্রবিন্দু সাদাফ এবং তার সাথে থাকা মেয়েটি। সাদাফ আজ দেশে ফিরেছে। বাড়ির কাউকে এয়ারপোর্টে যেতে বারণ করেছে। অগত্যা সবাইকে বাড়িতেই অপেক্ষা করতে হয়েছে। বাড়ির সামনে গাড়ির হর্ন বাজতেই সবার আগে বিহি এবং সাবিহা দৌড়ে গেল, কিন্তু গিয়ে যা দেখল মুহূর্তেই সব খুশি উধাও হয়ে গেল। সাদাফ একটা মেয়েকে এক হাতে জড়িয়ে বসে আছে। গাড়ি থেকে নেমে হাত ধরে এগিয়ে আনছে বাড়ির দিকে। সাবিহা জিজ্ঞাসা করতেই সাদাফ উত্তর দিল। সাদাফ বিহিকে দেখে না দেখার ভান করে চলে গেল পাশ কাটিয়ে। বিহি নীরব হয়ে রইল। যখন বুঝতে পারল, তখন সে ঘরে চলে গেল। তারপরই এই ঘটনা। সাদাফকে এই মেয়েটা? সাদাফের আব্বু। আব্বু আসলে? সাদাফ সাবিহা যা বলছে তা কি সত্যি? সাদাফের আম্মু। হুম। কে সে? সাদাফ গা ছাড়া কণ্ঠে স্পষ্ট জবাব দিল, মাই ওয়াইফ। এটা শুনে তৎক্ষণাৎ সাদাফের মা এগিয়ে আসলো। তোর ওয়াইফ মানে কি? আমি বিয়ে করেছি লিজাকে। তুই তো আমাদের কিছু জানাসনি। আর তুই কি 5 বছর আগের কথা সব ভুলে গেলি? কি করে করলি এমন? কারো আর কিছু বুঝতে বাকি রইল না। আম্মু আমার নিজের লাইফ। এখানে ডিসিশন নেওয়ার অধিকার আমার নিশ্চয়ই আছে। তোর অধিকারেই কিন্তু তুই বিহিকে চেয়েছিলি। আমরা কেউ জোর করিনি তোকে, উল্টো বিহিকে বুঝিয়েছি। যখন সে চাইতে শুরু করলো তখন তুই এসব কি করলি? আম্মু পছন্দ চেঞ্জও হতেই পারে। বাই দা ওয়ে, আমার অনেক টায়ার্ড লাগছে, আমি রুমে যাচ্ছি। চলো লিজা। ও কোথায় যাবে ভাইয়া? কেন? রুমে। তোমার রুমে ও কেন যাবে? তুই চুপ থাক। ছোট ছোটর মতো থাক। এজ মাই ওয়াইফ, লিজা আমার রুমেই থাকবে। ওটাই তো ওর রুম। সাবিহা মুখ ঘুরিয়ে নিল। বিহি নীরব দর্শকের মতো সব দেখল। আসলেই তো তার মধ্যে এমন কিছুই নেই যা ওই মেয়ে মানে সাদাফের ওয়াইফের মধ্যে আছে। কিন্তু সে তো তাকে চায়নি। সে তো অনেকবার বারণ করেছিল। সবার জোড়াজুড়িতেই শেষমেশ বাধ্য হয়েছিল পরে। যখন সে চাইতে শুরু করলো তখন সাদাফ এমন করল কেন? যদি এমনিই হয় তাহলে তাকে চেয়েছিল কেন? বিহির মা বাবা মুখ ঘুরিয়ে রুমে চলে গেল। আর সাদাফের মা বাবা তার ছেলের কাজে লজ্জিত। সাদাফের বাবা তার ভাইয়ের সামনে যেতে পারছে না লজ্জায়। দুপুরে সবাই সবার রুমে খাবার খেলো, একসাথে কেউই খেতে পারছে না। আর বিহির বাবা মায়ের খারাপ লাগাটা স্বাভাবিক। তারা কত আশা নিয়ে রাজি হয়েছিল এই বিয়েতে। বিকেলে বিহি তার ব্যালকনিতে বসে আছে। হঠাৎ তার মাথায় কেউ হাত রাখল। উপরে তাকাতেই দেখে তার বাবা। বাবা তুমি? হ্যাঁ, ভালো লাগছিল না তাই তোর ঘরে এলাম। ভালো করেছ, বসো গল্প করি। বিহির বাবা বসল।
ভেঙে পড়িস না মা। বাবা, আমি ভেঙে পড়িনি। আমি তো এতটাও আগ্রহী ছিলাম না, তাই আমাকে এটা এতটা ভাবাচ্ছে না। বিহি কথাটা বললেও তার ভেতর ঝড় বয়ে যাচ্ছে। তবুও সে নিজেকে সামলে যাচ্ছে। তোকে আমি এর চেয়েও ভালো কারো হাতে তুলে দিব। দেখবি তুই অনেক সুখী হবি। বাবা আমার মাথায় হাত বুলিয়ে কথাটা বলল। বুকটা হালকা হয়ে যাচ্ছে। বাবা কত চিন্তা করে আমার জন্য। আমার জন্য তাদের এই দোয়াটাই যথেষ্ট। না বাবা, আমি এখন এসব চিন্তা করছি না। আমি পড়ালেখা করব ভালো করে। আমার পরিচয় গড়ে তুলব। আমার নিজস্ব পরিচয় তোমাদের চেনাব। তখন তোমার আর শুধু এই বাড়ির পরিচয় হবে না বাবা, আরও একটা নতুন পরিচয় হবে ইনশাআল্লাহ। বাবার চোখ চিকচিক করে ওঠে। তুই অনেক বড় হবি রে মা, অনেক সুখী হবি। বাবা এই কথা বলতে বলতে রুম থেকে বেরিয়ে গেল। বাবার এমন কথায় আমার বুক ভরা আশা জাগল। এই দোয়াগুলোই হয়তো আমাকে এগোতে সাহায্য করবে। পেছনে পড়ে থাকলে হবে না, আমাকে কিছু একটা করতেই হবে। নিজের পরিচয় নিজেই গর্ব ইনশাআল্লাহ। আমি উঠে রুমে চলে আসলাম। রাতে সবাই একসাথেই খেতে বসেছে। যা হওয়ার হয়ে গেছে। সবাই স্বাভাবিক হয়ে যাওয়াই ভালো। একটু পর সাদাফ এবং লিজাকে রুম থেকে বাইরে আসতে দেখা গেল। আমরা সবাই নিজের মতো খেতে লাগলাম। কিন্তু বিপত্তি বাঁধল তখন যখন টেবিলে সাদাফের পাশে খালি কোনো চেয়ার নেই। লিজা কোথায় বসবে এখন? কেন? বড় আম্মুর পাশে তো একটা চেয়ার খালি, ওইটাতে বসুক। আমি। তুই চুপ থাক বিহি। ও ওখানে কেন বসবে? ও আমার পাশে বসবে। তাহলে চেয়ার এনে বসাও, বলে আমি খেতে লাগলাম। সাদাফ ভাইয়া এবার এসে আমার হাত ধরে টেনে দাঁড় করালো। তুই আম্মুর পাশে চেয়ারে বসো যা। আমি কেন ওখানে বসবো? আমার চেয়ারে আমিই বসেছি। দেখ লিজা এখানে নতুন, ও আমার সাথে বসে খাবে। আমি যেহেতু এদিকে আছি, আমার এক পাশে তুই আর এক পাশে আব্বু, তাই তুই গিয়ে আম্মুর পাশে বসো। আমি হাত ঝাড়ি দিয়ে ছাড়িয়ে বললাম, আমি পারবো না ওখানে বসতে। আমার চেয়ার এটা। ছোট থেকে আমি এখানেই বসছি। নতুন কারোর জন্য আমি সিট ছাড়তে পারবো না। হ্যাঁ, ও তো ঠিকই বলেছে। তুই ওকে উঠাচ্ছিস কেন? তুই তো আর কার সাথে ঘেসে বসিস নি যে ওকে ওখানেই বসতে হবে। বড় আম্মু। সাদাফ ভাইয়া কিছু না বলে আমার হাত ধরে টানতে শুরু করলো। আমার এবার খুব খারাপ লাগলো। আমি ওর জন্য নিজের একটা জায়গা হারিয়েছি। এখন আবার চেয়ারও ছাড়তে হবে? পারবো না আমি। কেউ? কেন আমাকেই স্যাক্রিফাইস করতে হবে? সাদাফ ভাইয়াকে বারবার হাত ছাড়তে বলছি, কিন্তু ছাড়ার নাম গন্ধ নেই। এবার বড় আম্মু উঠে এসে সাদাফ ভাইয়ের থেকে আমাকে ছাড়িয়ে তার গালে সজোরে থাপ্পড় বসিয়ে দেয়। সবাই অবাক হয়ে আছি। বড় আম্মু কখনোই তার ছেলেকে মারে না, কিন্তু আজ। তোকে কি এই শিক্ষা দেওয়া হয়েছে? আর ও কেন তোর বউয়ের জন্য জায়গা ছাড়বে? তুই নিজে যেভাবে পারিস সেভাবে ওকে বসা। সাদাফ ভাইয়া লিজার হাত ধরে রুমে চলে গেল। যাওয়ার সময় শুধু এটা বলল, দরকার নেই তোমাদের, আমিই ওকে খাওয়াবো। আর খাবো না এখানে। আমিও আর কিছু না বলে রুমে চলে এলাম। খিদে নেই আর। আসার সময় শুনলাম লিজা বলছে, তোমার পরিবার তো তোমাকে দেখতেই পারে না, তুমি আলাদা হয়ে যেতে পারো। এটাই মনে হয় ভালো হবে। কি বলছে কি লিজা? ও কি পরিবার ভাঙতে চাইছে নাকি? লিজা কি করতে চাইছে এটা ভাবতে ভাবতে রুমে আসছিলাম, হঠাৎ দরজা খুলে বেরিয়ে এলো সাদাফ ভাই। এসেই আমার সামনে এসে বলল, তুই আমার রুমে উকি দিচ্ছিলি কেন? আমি কখন তোমার রুমে উকি দিলাম? একটু আগেই তুই রুমের সামনে ছিলি না? আমি তো রুমে যাচ্ছিলাম, তখন তোমার রুমের পাশ দিয়ে আসছি। আমি এমন না যে কারো রুমে উকি দিব। তোমার বউকে নিয়ে আমার মাথা ব্যথা নেই বলে ঘুরে রুমে এসে গেলাম। আমার রুমটা এক পাশে হওয়ায় রুমে আলো বাতাস বেশি। সাদাফ ভাইয়া বাড়িতে থাকাকালীন বলতো, তোর রুমটা খুবই বড় রে, আমি এটাতে শিফট হয়ে যাব চিন্তা করছি।
তার মতে এটা খুব বড় রুম, আমার রুমের উপর নজর দিয়েছিল। ভেবেছিলাম এমনি। কিন্তু সে সিদ্ধান্ত নিয়েছে আমাদের বিয়ের পর এই রুমে শিফট হবে। আমি অবশ্য আপত্তি করিনি, কিন্তু এখন ভয় হচ্ছে আমার রুম ছেড়ে দিতে বলবে কিনা, কিন্তু না, এটা আমি মানব না। অবশ্য এটা বাড়ির কেউই মানবে না। রাতে সবাইকে নিচে ডাকলো সাদাফ ভাই। আমার সকালের কথা মনে পড়ল। লিজা যে বলল আলাদা হতে। সাদাফ ভাই কি পরিবার ভাঙার পরিকল্পনা করছে নাকি? আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। সাদাফ, যা বলবি তাড়াতাড়ি বল। কেউ তোর মতো বেকার বসে নেই। বড় আব্বু। আব্বু, আমি চাইছিলাম। আমি বিয়ে করেছি, কিন্তু আমার রুমটা ছোট হয়ে গেল আমাদের জন্য। আমি সাথে সাথে বুঝে ফেললাম কি বলবে। যা ভয় পাচ্ছিলাম তাই হচ্ছে। তো এখন তুমি কি বলতে চাচ্ছ? আম্মু, আসলে বিহির রুমটা তো অনেকটাই বড়। আর ও একা মানুষ, এত বড় রুম ওর লাগতেছে না যদি রুমটা। মুখের কথা কেড়ে নিয়ে আব্বু বলল, আমার মেয়ের রুমকে তোমাকে দেবে? তোমার জন্য ও সব কেন স্যাক্রিফাইস করবে? আর বিহির রুম কোনো বড় না, সবার বেডরুম সমান। তোমার চোখে অন্যের জিনিস বেশি বড়। বড় আব্বু। এর মাঝে লিজা বলে উঠল, না, আমি দেখেছি বিহির রুমটা যেমন আলো বাতাস বেশি তেমনই বড়। এত জিনিসপত্র রেখেও এত জায়গা খালি হয় নাকি? কই, সাদাফের রুম তো এত বড় না। তুমি আমার রুমে গিয়েছো? সকালে সাদাফ ভাই আমাকে বলছিল আমি তোমাদের রুমে উকি দিচ্ছিলাম, এখন তো দেখি অন্য কেউ আমার পারমিশন ছাড়া আমার পুরো রুমের ডিটেলস জেনে এসেছে। লিজা থতমত খেয়ে গেল। সাদাফ ভাইয়া চুপ করে আছে। বুঝেছি তোর মাথায় এইসব কথাকে ঢুকিয়েছে। বড় আম্মু। আমি উঠে সোজা রুমে চলে আসলাম। এইসব ভালো লাগছে না। পুরো পরিবার ভাঙার দিকে এগিয়ে যাচ্ছে। এভাবে দিন কেটে যাচ্ছে। আমার রুমের কথাটাও আর ওঠেনি। অবশ্য উঠলে আমি ছাড় দিতাম না। এখন সবাই অনেকটা স্বাভাবিক। কিন্তু লিজাকে মানতে সবার একটু সমস্যা হচ্ছে। আমার পরিবারের সবাই আন্তরিকতার দিকে এগিয়ে, কিন্তু লিজা এর বিপরীত। বিভিন্ন ব্যবহারে এসব বুঝিয়ে দিয়েছে। এক রাতে সাদাফ ভাইয়া আমাকে বলেছিল, তোর মধ্যে এমন কিছুই নেই যে তুই আমার যোগ্য হবি। তুই বল, তোর কি যোগ্যতা আছে? কোনো লজিক আছে তোকে যে আমি বিয়ে করব? তাহলে তখন আমাকে রাজি করিয়েছিলি কেন? আমি তো চাইনি। তখন আমার আবেগ এবং মোহ কাজ করছিল তাই। ওহ। দীর্ঘশ্বাস ছেড়ে। লিজাকে দেখো, যেমন সুন্দর তেমন ও ভালো একটা চাকরি করে। হ্যাঁ, সেটাই, আমি তোমার অযোগ্য। সুখে থাকো তোমরা, হেসে বলে চলে এলাম। এখন সাদাফ ভাইয়া ওয়ার ঝামেলা করে না। আমি এখন উচ্চপদস্থ একটা চাকরি করি। আমার পরিচয় বাবা মাকে পরিচিত করেছি। এখন বিয়ের জন্য বিভিন্ন পাত্র আসে। মনে পড়ে সাদাফ ভাইয়ের সেই কথাগুলো, আমি তার যোগ্য নই। আমার মধ্যে এমন কিছু নেই। এসব নিয়ে আমি এখন ভাবি না। আজ বাড়িতে নতুন পাত্র আসছে। নাম হলো আদিব সাদমান। তিনি ব্যবসায়ী। আমি রেডি হচ্ছিলাম। বড় আম্মুও ছিলেন আমার সাথে। হঠাৎ লিজা রুমের পাশ দিয়ে যাচ্ছিল। রুমের দরজায় দাঁড়িয়ে নাক ছিটকাল। আমরা আওয়াজ শুনে দরজার দিকে তাকালাম। সে হেসে বলল, যতই সাজো ওই রং সাদা হবে না। আমি হেসে বললাম, আমার সাদা হওয়ার তো প্রয়োজন নেই। তোমার ইচ্ছে হলে তুমি ডিটারজেন্ট নিয়ে ডলতে পারো। হা। এজন্যই তো সাদাফ তোমাকে ছেড়ে দিয়েছে আর আমাকে ধরেছে। বলে চলে গেল। বড় আম্মু কিছু বলতে গেলে আমি আটকে দিলাম। ওকে বলা আর না বলা সমান। সে যতই উপরে উপরে এমন দেখাক না কেন, তাদের মাঝে অনেক সময়ই ঝামেলা হয়, যেটা আমরা সবাই জানি। মাঝে মাঝেই তাদের রুম থেকে ঝগড়াঝাটির আওয়াজ আসে। আমি রেডি হয়ে বাইরে গেলাম। দেখা সাক্ষাৎ শেষে বলা হলো দুই পক্ষের রাজির কথা। 2 দিন পর বিয়ের কথাবার্তা ডেট ফিক্সড করা হলো।
তবে আশ্চর্যের বিষয় হলো পাত্র একবারের জন্য আমার সাথে কথা বলার প্রয়োজন মনে করেনি। উনি পছন্দ করেছেন তো? সাদা ভাইয়া যা করেছে তাতে আমার ভয় হয় বিয়ের পর কেউ এমন করলে কি হবে। আমার ভাবলেই বুক কেঁপে ওঠে। দিন যাচ্ছে, যত দিন যাচ্ছে ততই ভয় করছে, কারণ এখন পর্যন্ত ছেলে কোনো রকম কথা বলেননি। তবুও নিজেকে শান্ত রাখার চেষ্টা করছি। হয়তো হুট করে এমন কথা বলতে পারছে না। বিয়ের আর মাত্র 12 দিন বাকি। বিয়ের কেনাকাটা সব করা হয়ে গেল। দিন কমতে কমতে আর 2 দিন বাকি। সেদিন রাতে সবাই মেহেদি দেওয়ায় ব্যস্ত। আমার 2 হাত ভর্তি করে মেহেদি দিয়েছে। আমি হাত লম্বা করে বসে আছি। হঠাৎ রুমের সামনে সাদা ভাইকে দেখা গেল। আমি চোখ সরিয়ে অন্যদিকে তাকালাম। হঠাৎ দেখি সাদা ভাইয়া হাতে কিছু একটা ইশারা করছে। আমি ভাবলাম আমাকে না, তাই আমার মতো অন্যদিকে চেয়ে আছি। হঠাৎ এসে আমাকে বলল, একটু ছাদে আয়। আমি তাকিয়ে বললাম, আমি? নয়তো কাকে বলছি? আমি চিন্তা করলাম আমাকে হঠাৎ ছাদে ডাকছে কেন। তবুও স্বাভাবিকভাবেই বললাম, কেন? আসতে বলছি, আয়। 5 মিনিটের মধ্যে যেন ছাদে দেখি, দাঁতে দাঁত চেপে বলে চলে গেল। আমিও চুপচাপ চলে আসলাম। আসার সময় দেখলাম বড় আম্মু তাকিয়ে আছে। আমি তাকাতেই আমাকে চোখের ইশারায় যেতে বললেন। আমি বের হওয়ার পর দেখি বড় আম্মুও এসেছে। কি রে, হঠাৎ ছাদে কেন? বুঝতে পারছি না, যাওয়া কি ঠিক হবে? তুই যা, আমি ছাদের বাইরে থাকবো। ঠিক আছে, বলে আমি আগে আগে চলে গেলাম। কারণ সময়সীমা 5 মিনিট। আমি অলরেডি 2 মিনিট খেয়ে নিয়েছি। আমি গিয়ে দেখি সাদা ভাইয়া দেয়ালে হেলান দিয়ে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। চাঁদের আলো পড়ে মুখটা ঝলঝল করছে। কিন্তু আমি গলার পাত্রী নয়। যে আমাকে ঠকিয়েছে সে যতই ভালো সাজুক, আমি তো গলব না। আমি ভেতরে গিয়ে বললাম, কি বলবেন তাড়াতাড়ি বলুন, নিচে সবাই ওয়েট করছে। তুই তো আগে তুমি করে বলতি। এখন আপনি কেন? বিয়ে হয়ে যাচ্ছে এজন্য? জামাই রাগ করবে? আমি চুপ করে আছি। সাদা ভাই ঘুরে আকাশের দিকে তাকিয়ে বললেন, তোর এই বিয়েতে মতো আছে? মানে? সাদা ভাইয়ের সাথে সাথে ঘুরে যা দাঁতে দাঁত চেপে বললেন, স্পষ্ট করেই বলেছি, বাংলা বুঝিস না? রাগ লাগলো আমার। আমাকে ডেকে এনেছেন এই জন্য? তোকে যা জিজ্ঞাসা করছি তার উত্তর দে। রাজি না থাকলে নিশ্চয়ই বিয়েটা হতো না। কিছুক্ষণ চুপ থেকে বলল, জানিস তোকে হারিয়ে আমি বড় একটা ভুল করেছি। কথাটা শুনে আমি অবাক চোখে তাকিয়ে আছি। হঠাৎই কাছে এসে হাত ধরে বলল, তুই যদি রাজি না থাকিস তাহলে বল, আমি বিয়ে ভেঙে দিব। আমি ভুল শুধরাতে চাই। বিহি তোর মতো আছে এই বিয়েতে? রাজি না থাকলে নিশ্চয়ই বিয়েটা হতো না। সাদা ভাইয়া আমার সামনে এসে দাঁড়ালেন। আমি স্পষ্ট দেখলাম চোখে পানি চিকচিক করছে। তুই আমার চোখের দিকে তাকিয়ে বলতো, তুই সত্যিই রাজি তো? আমি তো আমার নিয়তি মেনে নিয়েছি, তাহলে তার কিসের সমস্যা? হ্যাঁ, আমি এই বিয়েতে রাজি। আমার মতো ছাড়া আমার বাবা মা কেউই আমার বিয়ে ঠিক করবে না, নিশ্চয়ই এর না আমি তাদের মতো ছাড়া অন্য কাউকে বিয়ে করব। আমি যে সাদা ভাইয়াকে মিন করে শেষ কথাটা বলেছি সেটা সে ভালোই বুঝতে পেরেছে। সে উল্টো ঘুরে দাঁড়ালো। বাম হাত দিয়ে চোখের পানি মুছল, যা আমি স্পষ্ট দেখলাম। সে আকাশের দিকে তাকিয়ে বলল, জানি তুই আমাকে বলছিস কথাটা। আমি চুপ করে রইলাম। হঠাৎ সাদা ভাই বলে উঠলেন, জানিস, তোকে হারিয়ে আমি বড্ড ভুল করেছি। আমি অবাক চোখে তাকিয়ে আছি। তুই আমার জীবনে থাকাকালীন সুখ ছিল। কিন্তু আমি হীরা ছেড়ে মরীচিকার পেছনে ছুটেছি, তাই এখন এই ফল ভোগ করতে হচ্ছে। কি ফল? সাদা ভাইয়া কিছু বললেন না। হঠাৎ ছুটে এসে আমার হাত ধরে বলল, তুই যদি বিয়েতে রাজি না থাকিস তাহলে আমাকে বল, আমি বিয়ে ভাঙার ব্যবস্থা করব। তুই শুধু আমার হয়ে যা। আমি ভুল শোধরাতে চাই। আমি এমন কাণ্ড হতভম্ব হয়ে গেলাম। কি বলছে কি এসব? তুই কি ভাবছিস আমি জানি, কিন্তু আমার কিছু করার নাই।
আমি সত্যিই ভুল শোধরাতে চাই। আমার মেজাজ খারাপ হয়ে গেল। আমি হাত এক ঝাড়িতে ছাড়িয়ে নিলাম। বলা শুরু করলাম। আমার হাত ধরার সাহস কে দিয়েছে আপনাকে? আপনার বউ আছে। নিজ ইচ্ছায় বিয়ে করে এসেছেন। এখন এসব কেন বলছেন? আমি তো সরে এসেছি। আমার জীবনে একটু আশার আলো দেখা দিলে আপনার অনেক সমস্যা হয়, তাই না? বিহি, এভাবে বলিস না। আমি সত্যিই ভুল শোধরাতে চাই। বললেই কি ভুল শোধরানোর যায়? আমি জানি আমি যা করেছি তার জন্য তোকে অনেক ভুগতে হয়েছে। আমি আসলেই তখন বুঝতে পারিনি কি হয়েছিল আমার। এসব কথা বাদ দেন। কাল আমার বিয়ে। আর আপনি আমাকে এখানে ডেকে এনেছেন এসব বলার জন্য? আপনারা চেষ্টা করে বিয়ে ভাঙতে চাচ্ছেন, তাই না? আরে তুই তো এই বিয়েতে রাজি না। কে বলেছে আমি রাজি না? আমি একটু সুখে থাকতে চাইলে আপনার সমস্যা হয় কেন? সেদিন তো আপনিই বলেছিলেন আমি আপনার যোগ্য নয়। লেজার মতো হতে শিখো। এখন কেন আমাকে খুঁজছেন? লিজাকে এখন আর ভালো লাগে না? আমি বলে চুপ করে রইলাম। সত্যি বিহি, আমি জানি না কেন এমন করলাম। বিদেশ যাওয়ার পর আমি ভাবতাম তাড়াতাড়ি এসে তোকে বিয়ে করব। সবসময় তোর কথা মনে পড়তো। আমি নিজেকে ব্যস্ত রাখার জন্য আস্তে আস্তে বন্ধু বানানো শুরু করলাম। লিজা আমার ফ্রেন্ড হয়ে এসেছিল। জানিস, তাদেরকে আমি তোর কথা বলতাম। কিন্তু কি সাদা ভাইয়ের মুখের কথা কেড়ে নিয়ে আমি বললাম, হয়েছে সাদা ভাই, থামেন। আপনার থেকে আমি এত কিছু জানতে চাইনি। আমি তো কোনো কৈফিয়ত দিতে বলিনি। আমার ভাগ্যে আপনি ছিলেন না, তাই আপনাকে পাইনি। এটা নিয়ে তো আমার আফসোস নেই। আপনার কেন সমস্যা হচ্ছে বুঝতে পারছি না। সাদা ভাই আমার দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। আমি নিজেকে স্বাভাবিক করে বললাম, সত্যি করে বলুন তো, আমি এখন লিজার মানে ভাবির থেকে উচ্চ পদে চাকরি করি বলে এই দাম বেড়ে গেল? এটাই কি আসল কারণ বলে ধরে নিব? বিহি, এভাবে বলে কিছু হবে না। আপনার প্রতি এক আকাশ সমান বিশ্বাস আমার ছিল। আমি কখনো অন্য কাউকে এতটা বিশ্বাস করিনি। আপনি যেদিন আমাকে বুঝিয়েছিলেন সেদিন আমি রাজি হয়েছিলাম, আমার তখন বিয়ে করার কোনো ইচ্ছে না থাকা সত্ত্বেও। আমার ছোট বয়সী মন আপনাকে বিশ্বাস করতে চেয়েছিল, কিন্তু আপনি যে কাজ করলেন। হা হা, এখন আবার একই ফাঁদে পা দিব আমি? আপনি যাওয়ার আগে যে রিংটা আমাকে দিয়ে গিয়েছিলেন সেটা আমি যত্ন করে রেখেছিলাম। এত কিছুর পরও সেটা আমার কাছে ছিল, কিন্তু কাল আমি সেটা ফেলে দিব কারণ পরশু অন্য কারো সাথে আমার বিয়ে। আমি চাই না তাকে আমি ঠকাই কিংবা কারো কাছে আমি ঠকবাজ হিসেবে থাকি। সাদা ভাইয়া মাথা নিচু করে কথা শুনছিল। কথা শেষ হওয়ার পর মাথা উঁচু করে এগিয়ে এসে বলল, কোনোভাবেই কি সম্ভব নয় আমার ভুল শোধরানোর সুযোগ দেওয়া? আপনি ভুল করেননি, আপনি আমার ভাগ্যে ছিলেন না, তাই হননি, এটা নিয়ে এত ভেবে লাভ নেই। সাদা ভাইয়ার মুখের রং চেঞ্জ হয়ে গেল। কেমন যেন কটমট দৃষ্টিতে তাকিয়ে বলল, তোকে তো আমার হয়েই থাকতে হবে, সেটা বিয়ে করে হোক আর না করে। মানে? অবাক হয়ে, তুই যেহেতু রাজি হোসনি ভালো কথায়, তাহলে আঙুল তো একটু বাঁকাতেই হয়। বাঁকা হাসি এসে, কি করতে চাইছেন আপনি? তোকে বলেছিলাম আমার হয়ে যেতে, তুই শুনিসনি। শুধু শুধু আমাকে কিছু কথা শুনতে প্লাস বলতে হলো। তোকে এখন ওই ছেলেও বিয়ে করবে না। আমি তো করবই না। তোর পরশু বিয়ে হচ্ছে না, এত তোর জোরের কি দরকার? তোর বিয়ে আমি ভাঙবো, তুই সারা জীবন একা থাকবি, তবু তুই অন্য কারো হবি না। সাদা ভাইয়া রেগে কথাগুলো বলে ছাদের বাইরে যেতে লাগলো। আমার মনে ক্রমশই ভয় বাড়তে লাগলো। সাদা ভাইয়া যে কি করতে পারে আমি ভালো মতোই জানি। কি করবে সে? ভয় গলি শুকিয়ে যাচ্ছে। সাদা ভাইয়া সাধারণ কিছু করবে না। যা ইচ্ছে তাই কাণ্ড করবে, এতে বাবা মার সম্মানের কথা রয়েছে। বাইরে সাদা ভাইয়ার আওয়াজ শোনা গেল। বুঝলাম বাইরে বড় আম্মু দাঁড়িয়ে থাকবে বলেছিল, হয়তো তারাই কথা বলছে। তুমিও আছো এখানে? নিশ্চয়ই শুনেছ সব? বুঝে গেছো? ঠাস। চড়ের আওয়াজ শুনে আমি ভারী গাউন আলগে দৌড়ে গেলাম। গিয়ে দেখি সাদা ভাইয়া গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে।
বড় আম্মু রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। সাদাফ ভাইয়া কিছু না বলে নিচে চলে গেল। আমি ভয়ে ভয়ে বড় আম্মুর দিকে তাকালাম। কোনো চিন্তা করিস না, ওরা কিছু করতে পারবে না। আমার সত্যি ভাবতে কষ্ট হচ্ছে এটা আমার ছেলে, বলে ডুকরে কেঁদে উঠল। মানুষটা যতই কঠোর দেখাক ভেতরটা অনেক নরম। আমরা নিচে চলে এলাম। আর কোনো অনুষ্ঠানে গেলাম না, ভালো লাগছে না। রুমে এসে চেঞ্জ করেই ঘুমিয়ে গেলাম। মেহেদিও তুললাম না। আজকে আমার বিয়ে আদিবের সাথে। আমি জানি না সাদাফ ভাই কি করতে চাইছে। এদিকে আদিবের সাথে আমার কোনো কথা হয়নি এখনো। সব মিলিয়ে ভয়ানক অস্বস্তি হচ্ছে। আমি রেডি হয়ে বসে আছি। সবাই বর দেখতে গিয়েছে। ফুলের পর্দার এপাশে আমি এবং অপর পাশে আদিব। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। কাজী বিয়ে পড়াচ্ছে। যখন আমাকে কবুল বলতে বলা হলো আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। নিজেকে সামলে যখন বলতে যাব তখনই কেউ একজন বলে উঠল, দাঁড়ান। মাথা তুলে তাকাতেই দেখলাম সাদাফ ভাইয়া নামছে। এত তাড়া নেই। আগে আমার কি কথা বলার আছে। কি কথা? আদিব: হ্যাঁ, আপনার সাথেই তো আমার আসল কথা। বুঝে গেছি সাদাফ ভাই কি করতে চাইছে। আপনি কি জানেন বর সাহেব? আপনার হতে যাওয়া না হওয়া ওয়াইফের আমার সাথে আগে বিয়ে ঠিক করা হয়েছিল। হতে যাওয়া না হওয়া ওয়াইফ মানে? এই কথাগুলো শোনার পর আপনি আর ওকে বিয়ে করবেন না। এর চেয়েও ভালো মেয়ে পাবেন, ওকে ছেড়ে দিন। কি কথা? আমার সাথে বিহির বিয়ে ঠিক হয়েছিল এবং আমি ওকে ছেড়ে দিয়েছি কারণ ওর চরিত্র ঠিক নেই। আমি বিদেশ থাকাকালীন এই সংবাদ পেয়েছিলাম। আমার চোখে পানি এসে গেল। বিয়ে ভাঙতে সবার সামনে আমার চরিত্র খারাপ করল। আমি চাই না আপনাকে এসব লুকিয়ে ঠকিয়ে বিয়ে দেওয়া হোক। আপনি বরং চলে যান, সেটাই ভালো। এসব খারাপ মেয়ের হাত থেকে বেঁচে থাকবেন। বড় আম্মু কিছু বলতে যাবে তখনই আদিব দাঁড়িয়ে গেল। আমি বুঝে গেলাম সব শেষ। আমার সাথে বিহির বিয়ে ঠিক হয়েছিল এবং আমি ওকে ছেড়ে দিয়েছি কারণ ওর চরিত্র ঠিক নেই। আমি বিদেশ থাকাকালীন এই সংবাদ পেয়েছিলাম। আমি চাই না আপনাকে এসব লুকিয়ে ঠকিয়ে বিয়ে দেওয়া হোক। আপনি বরং চলে যান, সেটাই ভালো। এসব খারাপ মেয়ের হাত থেকে বেঁচে থাকবেন। বড় আম্মু কিছু বলতে যাবে তখনই আদিব দাঁড়িয়ে গেল। আমি বুঝে গেলাম সব শেষ। আদিব সামনে এসে বলল, আপনি বলতে চাইছেন আপনার সাথে বিহির বিয়ে ঠিক হয়েছিল বলে আমি ওকে ছেড়ে দিব? বিয়ে ভেঙে দিব? হ্যাঁ, আমি তো কারণ বললামই। আচ্ছা, বলে আদিব বসে পড়ল। তারপর আরাম করে বসে বলল, আপনি একটু আমার পাশে এসে বসুন। সাদাফ ভাইয়া এসে বসতেই আদিব আবারও বলল, আপনার উত্তর একটু পর বলছি। কাজী সাহেব, আপনি শুরু করুন। শুরু করবে কেন? বিয়ে ভাঙবেন না? না, বলে কাজীকে তাড়া দিল। তারপর আমাকে কবুল বলতে বলা হলো। তারপর আদিবও বলল, আমাদের বিয়ে পড়ানো শেষ। এবার আদিব একটু নড়েচড়ে বসে বলল, তো এবার আসি আপনার কথায় সাদাফ ভাই। বিহির ওপাশে পর্দা তোলার আগে আপনার কথা ক্লিয়ার করি। ধুর মিয়া, বিয়ে তো করে ফেললেন, আর কি ক্লিয়ার করবেন? আপনাকে বাঁচাতে আসলাম, আপনি ঠিকই নিজের পায়ে নিজে কুড়াল মারলেন। কিভাবে? ওই যে বললাম, বিহির চর হয়েছে, আপনাকে আর বলতে হবে না। বিহির ক্যারেক্টার সার্টিফিকেট আমি আপনার থেকে নিব না। আর আপনি বলছিলেন আপনার সাথে বিহির বিয়ে ঠিক হয়েছিল, সেটা আমি জানিয়ে জেনেই বিয়ে করেছি। আর আপনি ওকে ছেড়েছেন এটাও আমি জানি এবং কারণটাও আমি জানি। আমি সব জেনে শুনে বিহিকে বিয়ে করতে এসেছি। আমার দেশে করা কাজগুলোর খবরও আমি জানতাম। ম মানে? কি কাজ? ভয় পাচ্ছেন কেন? ভয় কেন পাবো আজব? বিহির সাথে আপনার বিয়ে ঠিক হওয়ার আগে থেকে আমি ওকে পছন্দ করতাম। কিন্তু আমি সরাসরি বিয়ে করার কথা ভেবেছিলাম, তাই আমি আগে প্রতিষ্ঠিত হতে চেয়েছি। কিন্তু তার আগেই আমি জানতে পারি আপনার সাথে বিহির বিয়ে ঠিক হয়ে গিয়েছে। তবে আমি আপনাকে লিজার সাথে অনেক আগে থেকেই সম্পর্কে জড়াতে দেখেছি। সাদাফ ভাইয়ের মুখ দেখে বোঝাই যাচ্ছে যে সে প্রচণ্ড ভয় পেয়েছে। কিন্তু আদিব এসব কি বলছে?
বাড়ির সবাই কথাগুলো শুনে অবাক হয়ে আছে। সবাই যেন আকাশ থেকে পড়ল। এই কথা আগে কেউই শুনেনি। সাদাফ ভাইয়া এ বাড়ির সবচেয়ে ভালো সন্তান হিসেবে পরিচিত ছিল। কি হলো সাদাফ সাহেব? কি হবে কিছু না, আর আপনি এসব বলছেন কি? কেন, সত্যি হজম করতে খুব কষ্ট হচ্ছে বুঝি? কি? কিসের সত্যি? এই যে দেশে থাকতেই আপনার লিজার সাথে অনেক আগে থেকেই সম্পর্ক ছিল, আর এটা বাড়ির কেউই জানতো না। আপনিও এটা চাপা দিতে বিদেশ পাড়ি জমালেন, সাথে লিজা মেহেক। আমরা অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেলাম। এরই মধ্যে লিজা এসে হাজির। সাদাফ, একটু রুমে আসো তো। লিজা মনে হয় কিছু শুনতে পায়নি। সাদাফ ঠাই বসে রইল। সে এসে বলল, কি হলো সাদাফ, এমনভাবে বসে আছো? এসো, কাজ আছে। ও এখন যাবে না, আদিব। লিজা ভ্রু কুঁচকে বলল, কেন? আর আপনি বলার কে? তুমিও বসো। তোমাদের পর্দা ফাঁস করতেছি। মানে? বসো, বুঝতে পারবে। সাদাফ সাহেব যদি বিয়ে ভাঙতে না আসতেন তাহলে আমি এসব কিছুই বলতাম না। আপনি যখন বিয়ে করে এসেছেন তখন আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। তখনই চেষ্টা শুরু করে দিয়েছি বিহিকে পাওয়ার। আর ততদিনে আমার চাকরি হয়ে গিয়েছিল। যেহেতু বিহি চাকরি না করে বিয়ে করবে না বলেছিল, তাই আমি তখনও প্রস্তাব দিইনি। পরবর্তীতে দিলাম এবং বিয়ে ফাইনাল হলো। আমি অনেকটা আন্দাজ করেছিলাম যে আজকে আপনি এমন কিছু একটাই করবেন। আপনি যে সেদিন ছাদে বিহিকে হুমকি দিয়েছিলেন সেটাও আমি জানি। সাদাফ ভাইয়া মাথা নিচু করে বসে আছে। বলার মতো কিছু পাচ্ছে না। হাঁসফাঁস করছে। লিজা বলে উঠল, এসব মিথ্যে কথা তো ভালোই বলতে পারেন। আপনার সাথেই ওই বিহি যায়। নিয়ে যান এখান থেকে। সাথে সাথে ঠাসঠাস করে শব্দ শোনা গেল। বড় আম্মু লিজাকে চড় মেরেছে। সাদাফ ভাইয়া কিছু বলতে পারছে না। তুমি আর একটা কথাও বলবে না। বিহিকে নিয়ে বলার মতো যোগ্যতা তোমার বা তোমার স্বামীর নেই। বিয়ে শেষ হলেই তোমরা বাড়ি থেকে বের হয়ে যাবে। ভাবি, কি বলছো এসব? আম্মু। আর কেউ কিছু বলবে না। অনুষ্ঠানের অনেক কাজ বাকি, সেগুলো শেষ করতে হবে। বিহির শ্বশুরবাড়ি যেতেও অনেক সময় লাগবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব এসব শেষ করতে হবে বলে বড় আম্মু উপরে চলে গেল। সাদাফ ভাই আর লিজা থ হয়ে আছে। কি থেকে কি হয়ে গেল বুঝতেই পারছি না। আমি সাদাফ ভাইয়ের আসল রূপ তো সেদিন ছাদে দেখেছি। নিজ স্বার্থে সব তছনছ করে দিতে এসেছিল, কিন্তু আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। নিজের অজান্তেই ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সাদাফ ভাইয়া আর লিজা রুমে চলে গেল। সবাই স্বাভাবিক হয়ে যাওয়ার চেষ্টা করছে। হঠাৎ পাশ থেকে আমি কাজিনরা বলে উঠল, ভাইয়া বউয়ের মুখ দেখবেন না, নাকি একেবারে দেখবেন বাড়িতে নিয়ে? বলে সবাই এসে দিল। আদিব হেসে বলল, না না, এখন তো দেখতে হবে। আমার পাশ থেকে আমার এক কাজিন স্নেহা ফিসফিসিয়ে বলল, ভাগ্য আছে বলতে হবে তোর, বলে মুখ টিপে হাসল। বিষয়টা আদিবের ও চোখ এড়াল না। আমি বুঝতে পারছি সে কি বোঝাতে চেয়েছে। ও ছোট থেকেই আমাকে পছন্দ করে না, তাই সে আমার গঠন বা গায়ের রং নিয়ে ঠাট্টা করত। তার গায়ের রং ফর্সা এবং আমি শ্যামলা হওয়ার কারণে আমি এসব কিছুই বলতাম না। তাই আর এটা বলল। আদিব পর্দা সরিয়ে এসে আমার লম্বা ঘোমটা দেওয়া দোপাট্টা সরালো। একবার তাকিয়ে মুচকি হাসি দিল। এই হাসিটা ভুবন ভোলানোর। ভাবতেই অবাক লাগছে, মানুষটা আমার। মানুষটা এত কিছুর পরও আমার পাশে থাকবে বলে এসেছে। আমি ছোট্ট করে হাসলাম। আদিব আমার কপালে ভালোবাসার পরশ দিয়ে ওপাশে যাওয়ার আগে স্নেহা দিকে তাকিয়ে বলল, আমার কাছে সবচেয়ে সুন্দরী আমার মানুষটা। সেরাটাও আমার মানুষ। তার গায়ের রং ফর্সা না হলেও সবচেয়ে সুন্দর এবং মনটাও সবচেয়ে ফর্সা। আমি বুঝলাম সে আমার হয়ে প্রত্যুত্তর করেছে। না চাইতেও মুখে হাসি ফুটল। নিজেকে আসলেই ভাগ্যবতী মনে হচ্ছে। আমার হওয়া কোনো অপমান সে হতে দিবে না। উত্তর আমি না দিলেও সে দিবে।
সেটা সাদাফ ভাইয়া করুক বা স্নেহা, সব ধরনের আনন্দ হইচই শেষে আমার বিদায়ের পালা। বুক ফেটে কান্না আসছে। ছোটবেলা থেকে বড় হওয়া এই বাড়ি ছেড়ে যেতে হবে অজানা ঠিকানায়। যাওয়ার সময় দেখলাম সাদাফ ভাইয়া একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। একবার চোখে চোখ পড়েছিল, কেমন অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি চোখ ফিরিয়ে নিলাম। আম্মুকে ভেতরে নিয়ে গিয়েছে, কারণ তিনি অসুস্থ হয়ে পড়বে কান্নাকাটি করলে। আব্বু আমাকে গাড়ি অবধি এগিয়ে দিল। বড় আম্মু কাছে এসে বলল, আমার ছেলেটাকে মাফ করে দিস, তুই অনেক সুখী হবি, তোর জন্য অনেক দোয়া থাকলো। এই বড় আম্মুকে মনে রাখিস। তারপর চোখ মুছে আদিবকে বলল, আমাদের অনেক আদরের মেয়ে ও বাবা, তুমি ওকে একটু দেখে রেখো, কষ্ট দিও না। আদিব তাদের নিশ্চিন্ত থাকতে বলল। তারপর আমরা গাড়িতে উঠে গেলাম। গাড়ির গ্লাস দিয়ে শেষবার একটু ফিরে তাকালাম বাড়ির দিকে। সবাই একত্রে দাঁড়িয়ে বিদায় জানাচ্ছে, তাকিয়ে আছে শেষ পথ পর্যন্ত। অনেক ক্লান্ত আমি। এরই মধ্যে মনে পড়ল আদিব এখন পর্যন্ত আমার সাথে কথা বলেনি। তিনি তো বললেন তিনি খুশি, কিন্তু আমার সাথে কথা না বলার কারণ কি? সকলের আড়ালে কি তবে অপছন্দ করেন আমাকে? ভারী গহনা নিয়ে লম্বা ঘোমটা টেনে বসে আছি। আশেপাশে চোখ বুলাচ্ছি। বড় খুব সুন্দর করে সাজানো রুমটা। মনে হয় আদিবের রুম। আমাকে অন্য রুমে বসানোর কথাও নয়। আদিব আসছে না দেখে ঘোমটা হালকা উঠিয়ে দিলাম। মাথার উপর সাদা রঙের ফ্যান ফুল স্পিডে ঘুরছে, কিন্তু আমার তখনও গরম লাগছে। রুমের দক্ষিণে একটা লম্বা গ্লাসের দরজা। এটা মনে হয় বেলকনি। রাত হওয়ায় দরজা বন্ধ রেখেছে মনে হয়। আবছা আবছা চাঁদের আলোয় দেখতে পাচ্ছি কিছু গাছের মতো। লোকটা মনে হচ্ছে খুব শৌখিন। রুমের সাজগোজ দেখে তো তেমনই মনে হচ্ছে। তার সাথে বিয়ের আউটফিটটাও অসাধারণ হয়েছে। মিতালি ভাবি বলল আমার লেহেঙ্গা, তার শেরওয়ানি তার নিজস্ব করে ডিজাইন। আমি আজকে সারাটা দিন চমকে চমকে যাচ্ছি, কিন্তু এখনো বুঝতে পারছি না আদিবের আমার সাথে কথা না বলার কারণ, নাকি সাদাফের সাথে এসবের সাথে লিঙ্কড রয়েছে। এসব ভাবতে ভাবতে দরজা লাগানো শব্দ পেলাম। তাকাতেই দেখলাম আদিব এসে গেছে। ঈশ্বর! ঘুমটা খুলে বসেছিলাম, কখন আসলো বুঝতেই পারলাম না। কি মনে করলো? নতুন বউয়ের কাণ্ড দেখো। জামাই আসার আগে ঘুমটা তুলে নিচে নিচে এদিক সেদিকে নজর দিচ্ছে। কি লজ্জা! মনে মনে, ঘুমটা টানতে হবে না। আমি কিছু ভাবিনি। এত কিছু না ভেবে ফ্রেশ হয়ে এসো। আদিব খাটের সামনে এসে এটা বলল। সে বুঝলো কি করে? আমি বুঝলাম কি করে সেটা পরে জানলেও হবে, আগে ফ্রেশ হয়ে আসো। আমি পাশের রুমে ফ্রেশ হয়ে আসতেছি। বলতে বলতে চলে যাচ্ছে। হঠাৎ থেমে বলল, টেবিলের পাশে যে আলমারিতে রয়েছে সেটার ডান সাইডে তোমার শাড়ি, কামিজ সব আছে, যেটা কমফর্ট মনে হবে সেটাই পরে নিও। বলে চলে গেল। বাব্বা, এত কিছু! কে আর বলবো নাকি দায়িত্ব? দরজা দিয়ে আদি বুকি দিয়ে বলল, সেটা তোমার ভাবতে হবে না। আমি চোখ বড় বড় করে তাকিয়ে লজ্জা পেলাম। তার মানে উনি দরজার পাশেই ছিল। ইসস! আমি কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ট্রেন হয়ে আসতেই দেখি আদিব বিছানায় বসে ফোন টিপছে। আমার প্রচুর আনইজি ফিল হচ্ছে। রুমে বসবো, নাকি শুয়ে পড়ব, নাকি অন্য কোথাও চলে যাব? না না, অন্য কোথাও কেন যাব? বিছানায় এসে বসো। আদিবের আদেশ শুনে আমি বাধ্য মেয়ের মতো বিছানার অন্য পাশে গিয়ে বসলাম। এদিকে ঘুরো। কেন? হুট করে প্রশ্ন করে বসলাম। ঘুরতে বলছি, ঘুরো। আমিও ঘুরে বসলাম। উনি মোবাইল টিপতে টিপতে কথা বলছিল এতক্ষণ। মোবাইলে চোখ রেখেই বলল, তোমার মনে একটা প্রশ্ন উকি দিচ্ছে তাই না, যে আমি কেন এতদিন কথা বলিনি? হ্যাঁ, আপনি কিভাবে জানলেন? উৎসুক হয়ে। উনি হালকা মাথা নেড়ে হাসছে। তখনও চোখ মোবাইলে। আমি এবার বিরক্তি অনুভব করলাম। একটা মানুষের সাথে কথা বলতে বলতে মোবাইল কেন টিপতে হয়?
আদিব চোখ সরিয়ে মোবাইল বেডসাইড টেবিলে রেখে উঠে দাঁড়ালো। বিছানার এই পাশে এসে আমার হাত ধরে টেনে বলল, চলো। কোথায়? থতমত খেয়ে। বেকনিতে। সেটা তো এমনি বললেই হয়, এভাবে টানার কি আছে? বলে গেলাম বেকনিতে। বাহ, খুব সুন্দর করে সাজানো তো। গাছে ভরপুর। আর মাঝে একটা গোল টেবিল আর দুপাশে দুটো চেয়ার। আদিব আমাকে বসতে বলে নিজে অপর পাশে বসল। এবার বলেন ম্যাডাম, আপনার কি কি কোয়েশ্চন আছে? আদিবের এমন কথা শুনে কেমন যেন লাগলো। চুপ হয়ে রইলাম। বলো বলো। আপনি আমাকে আগে থেকে ফলো করতেন? হুম। তাহলে আগে বলেননি কেন? তোমাকে বলতে বলতে সাদাফের সাথে বিয়ে ঠিক হয়ে যায় তোমার। ওহ, কেন আগে বললে খুশি হতো নাকি? তেমন কিছু না। আমি তো আপনাকে চিনতামই না। হুম। দুজনেই নীরব হয়ে গেলাম। হঠাৎ আদিব বলে উঠল, তোমার মনে একটা কোয়েশ্চন ঘুরপাক খাচ্ছে না? আমি তোমার সাথে কেন কথা বলিনি? হুমম মাথা নেড়ে। আমার মনে হয়েছিল তুমি কথা বললে হয়তো বিয়ে ভেঙে দিবে, আর তাছাড়া সব কথা জমাচ্ছিলাম। সম্পর্ক হালাল কর, একসাথে আড্ডা দিব, ঘুরবো ফিরবো, খাবো ইত্যাদি। তখন সম্পর্কে থাকবে না কোনো তৃতীয় ব্যক্তি, থাকবে না কোনো গুনাহ। তখন একসাথে কথা কাজগুলোর জন্য স্বভাবযুক্ত হবে। মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিলাম। কত সুন্দর করে বুঝিয়ে দিল। কি হলো ম্যাডাম, ঘুমোবেন না? আমার ধ্যান ভাঙল। উনি সবসময় ম্যাডাম ম্যাডাম করে কেন? কেমন যেন। আচ্ছা, আপনি ম্যাডাম ম্যাডাম করেন কেন? তিনি আরেকটু কাছে এসে বলল, কারণ নারী তার শখের পুরুষের কাছে ম্যাডাম সম্বোধন খুব পছন্দ করে। আমি হাসলাম। আপনি আমার শখের পুরুষ? এখন না হলেও আগামীতে হব। আর এখন কিন্তু অনেকটাই হয়ে গেছি। কি করে? এই যে কথা বলে। সত্যি করে বলো তো, আমার কথা একটা তোমার খারাপ লেগেছে? বরং ভালো লেগেছে। আসলেই তো সুন্দর সুন্দর যুক্তিসঙ্গত কথাগুলো আমার খুব ভালো লেগেছে। মনে মনে। হুম মম, আমি। আচ্ছা চলো ঘুমাতে যাই। অনেক রাত হয়ে গেছে। আমরা রুমে এসে শুয়ে পড়লাম। কিন্তু আমার চোখে ঘুম নেই। হয়তো পরিবেশ পরিবর্তনের ফলে ঘুম আসছে না। এক জায়গায় থাকার অভ্যাস অন্য কোথাও গিয়ে বদলাতে সময় লাগে। তবু এপাশ ওপাশ করতে করতে কখন যে ঘুমিয়ে গেলাম বুঝতেই পারিনি। সকালে আমি ফ্রেশ হয়ে কামিজ পরবো নাকি শাড়ি পরবো তা নিয়ে চিন্তা করছি। শুনেছি আদিবের ফ্যামিলি পহেজগার, যার ফলস্বরূপ সে আমার সাথে সরাসরি বিয়ের বাঁধনে আবদ্ধ হয়েছে। কোনো ধরনের হারাম সম্পর্কে জড়াতে চাইনি। অবশ্য আমার খুব ভালো লেগেছে বিষয়টা। তারা খুবই পর্দাশীল। সেই হিসেবে কোনো পুরুষের সামনে হয়তো আমাকে যেতে হবে না, এটা ভেবেই শান্তি লাগছে। এমনিতেই এত মানুষের মাঝে অস্বস্তি লাগে। আমি কামিজ পরে নিচে নেমে এলাম। দেখি আমার শাশুড়ি আম্মু রান্নাঘরে। ওনার সাথে তেমন একটা কথা হয়নি, তাই রান্নাঘরের দিকে পা বাড়ালাম। ঘুম থেকে উঠে পড়েছ? হ্যাঁ আম্মু। ঠিক আছে বসো, আমি নাস্তা দিয়ে দিচ্ছি। সবাই খাবে না? হ্যাঁ, আমরা সবাই একসাথেই খাবো। একটু পর দেখি আমার ননদ আর তার বাবা কথা বলতে বলতে আসে। ওই তো ওরা চলে এসেছে। বিহি, তুমিও বসে পড়ো যাও। উমম। উনি? আদিবের কথা বলছো? ও এখন খাবে না। ওর ঘুম থেকে উঠতে দেরি আছে। এই ছেলে কাজে ছুটি পেলেই ঘুমিয়ে থাকে, দেরিতে উঠে। আর এখন তো ব্যবসার ভার অন্যজনকে দিয়েছে। বিয়ের জন্য ছুটি, তাই এখন এত তাড়াতাড়ি উঠবে। হেসে কথাটা বলল। আমিও আচ্ছা বলে এদিকে চলে আসলাম। বাবা, এত আরাম আয়েশ। অবশ্য আমি বাড়িতে কলেজ না থাকলে দেরিতে উঠলাম। আমি সবার সাথে খেতে বসে গেলাম। এই বাড়ির সবার ব্যবহার খুব মনোরম। আমার ননদের বিয়ে হয়ে গিয়েছে, আজকে চলে যাবে। আমি থাকতে বলায় বলল, 2 দিন পর আবার আসবে। এই একজন মাত্র আমার সমবয়সী।
অনেক গল্প করলাম ওনার সাথে। ওনাকে বিদায় দিয়ে রুমে এসে দেখি আদিব এখনো ঘুমোচ্ছে। টেবিলে রাখা ঘড়িতে দেখলাম 11:49 বাজে, কিন্তু আমি দেখলাম না। আমার মন চাইল বেকনিতে গিয়ে বসি। এখানে অনেক বাতাস আর ফুলগাছ ফুলসহ খুব ভালো লাগছে। রাতে অন্ধকার থাকায় ভালো মতো দেখতে পাইনি। এখন বসে আছি। রাতে আম্মু ফোন দিল। অনেকক্ষণ কথা বললাম। আম্মু শুধু জিজ্ঞাসা করছে যে আমার এখানে ভালো লাগছে কিনা। আমার তো ভালো লাগছে, আর ভালো না লাগলেও এখানেই তো থাকতে হবে। কথায় কথায় জানতে পারলাম লিজা বাপের বাড়ি চলে গেছে, কিন্তু সাদাব ভাইয়াকে শাসিয়ে গেছে। বাড়ি থেকে বের হতে বলায় সে ওখানে গেল, কিন্তু সাদাব ভাইয়াকে নিল না। কল কেটে দেখলাম আদিব আসছে রুমে। রুমে এসেই হেসে ল্যাপটপ নিয়ে বসে পড়ল। কিছুক্ষণ পর কাজ শেষে দুইজন অনেক কথা বললাম। ভালোই কাটছে দিনগুলো। রাত প্রায় 12টায় আমরা ঘুমোতে চলে গেলাম। বিহি, তুমি এখনো রেডি হওনি? এই তো শেষের দিকে। একটু বসো। 5 মিনিট ধরে এই কথা বলছো? আরে তখন তো ব্যাগ গুছাচ্ছিলাম। আমি আদিবকে কথাটা বলে আয়নায় নিজেকে একবার দেখে নিলাম। না, ঠিক আছে, এবার হয়ে গেছে, চলো। আদিব মোবাইল পকেটে ঢুকিয়ে একবার আমাকে পরখ করে নিল। কালো বোরকা, হিজাব, নিকাব সব ঠিক আছে। আদিব চলে যেতে নিলে আমি বললাম, কি হলো, সব ঠিক আছে বললে না তো? আদিব এসে বলল, হুমম। আমি আর আদিব রুম থেকে বের হলাম। আমি রেডি হওয়ার পর আদিবকে ঠিক আছে কিনা জিজ্ঞাসা করে তারপরে বের হই। ও না বললে কেমন যেন ঠিক নেই লাগে। আদিবও জানে যে ওকে এটা বলতেই হবে। এই কয়েক মাসে অভ্যাস বানিয়ে ফেলেছি। প্রথম প্রথম ও নিজেই বলতো এটা ঠিক নেই। উইটা না পড়ে আমার অভ্যাস হয়ে গেল। ও হ্যাঁ, আমাদের বিয়ের 7 মাস চলছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি আমরা। আমার মাঝে মাঝে নিজেকে খুব লাকি মনে হয় আদিবের কেয়ারিং, তার ব্যবহার। চলো, গাড়ি ওয়েট করছে। আদিবের কথায় আমার ধ্যান ভাঙল। আমরা সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠলাম। তা মন বেশ ভালো? হুমম অনেক। তা তো হবেই। আমাকে ছেড়ে থাকবে কিনা? আমি হেসে দিলাম। আমার হাসি দেখে আদিবও হাসল। তারপর তার নাক টেনে দিয়ে বললাম, না, তোমাকে তো মিস করব। তুমি তো থাকতে চাইছো না। তোমার ওই অফিস অফিস করে। কি করব এমন সময় যে খুব চাপ থাকে। বুঝতে পেরেছি। আমি জানালার বাইরে তাকিয়ে প্রকৃতি দেখতে লাগলাম। আমরা আমার বাড়ি যাচ্ছি, মানে বাবার বাড়ি। এজন্যই আমার মন অনেক ফুরফুরে। অনেকদিন পর যাচ্ছি কিনা। প্রতি মাসে অন্তত একবার হলেও আদিব আমাকে ওই বাড়ি থেকে ঘুরিয়ে আনে। ও মনে করে এটা হচ্ছে ওর দায়িত্ব। এটা আর কারো খেয়াল থাকুক আর না থাকুক, আদিব খেয়াল রাখবেই। সবসময়ই যাওয়া হয় বলতে গেলে, কিন্তু গত মাসে পুরো একবারও যাওয়া হয়নি। এতে আমার মন কিছুটা খারাপ হলেও আমি জানি আদিব আমাকে ঠিকই নিয়ে যাবে। আর আমার শাশুড়ি আম্মু তো এক প্রকার জোর করছিলেন আদিবকে। গত মাসে তিনি অনেক অসুস্থ হয়ে যাওয়ায় আমি যাইনি। আমাকে যেতে বলেছিল, কিন্তু আমার শাশুড়ি আম্মু অসুস্থ, আর আমি কিভাবে একা রেখে যাই। তাই এবার প্রথমেই পাঠিয়ে দিয়েছে। কিন্তু আদিব থাকতে পারবে না, কারণ তার অনেক কাজের চাপ। এই কয়েক মাসে আমাদের সম্পর্কটা অনেক গভীর হয়েছে। দুজন দুজনকে অনেকটাই বুঝতে পারে। আমার মনে পড়ে বিয়ের রাতে আদিব আমাকে বলেছিল, সে আমার শখের পুরুষ। এখন হতে না পারলেও ভবিষ্যৎ হয়ে যাবে। এখন আমার কাছে তাই মনে হয়। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম গাড়িতে। আদিব আর আমার বাড়ির দূরত্ব অনেকটাই, তাই সকাল সকাল বেরিয়েছিলাম। পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। লম্বা জার্নি করে আমি খুব টায়ার্ড, বাট খুশির ভারে চাপা পড়ে গেল ক্লান্তি। গাড়ি থেকে নেমেই আমি দৌড়ে বাড়ির ভেতরে গেলাম। গাড়িতে যে এতগুলো ব্যাগ আদিবকে একা ক্যারি করতে হবে সেটা আমার মাথা থেকে ছুটে গিয়েছিল। আম্মু আমার আওয়াজ শুনে রান্নাঘর থেকে ছুটে এলেন। আমি গিয়ে জড়িয়ে ধরলাম। আম্মু সবাইকে ডাক দিল। বড় আম্মু, বড় আব্বু, আব্বু সবাই আসলো।
আব্বু আদিবের কথা জিজ্ঞাসা করতে আমার মনে পড়ল সব ব্যাগ সাথে আদিব তো গাড়ির ওখানে। কিরে আব্বু, আদিব আর সব ব্যাগ গাড়িতে রেখে এসেছি, ওকে আনতে হবে সব। পুরো ভুলে গেছিলাম। বলেই দৌড়ে যেতেই দেখি আদিব দরজার কাছে চলে এসেছে। আমি জিভ কেটে বললাম, এই আমাকে দাও কয়েকটা। সরি, ভুলে গেছিলাম। সমস্যা নাই। ফিসফিস করে আমার কানের কাছে বলল, এজন্যই তো বলছিলাম তুমি আমাকে ভুলে যাবে। বাড়িতে ঢোকার আগেই তো ভুলে গিয়েছ। আমি তার দিকে চোখ বড় বড় করে তাকাতেই সে ভাব নিয়ে ভেতরে চলে গেল। তোর মাথায় কি কিছু নেই? সব ওকে দিয়ে আনিয়েছিস আম্মু। আমি ভুলে গিয়েছিলাম। ঠোঁট উল্টিয়ে, হয়েছে আয়। আমি আর আদিব রুমে গেলাম। অনেকদিন পর এই চিরপরিচিত রুমে আসলাম। সব আগের মতোই আছে, শুধু মানুষ নাই হয়ে গেছে। আমি আশেপাশে দেখছি তখন আদিব বলল, কি চেনা চেনা মনে হচ্ছে? মম, তবে তোমার রুমটা কিন্তু বেশ বড় এবং সুন্দর। আশেপাশে চোখ বুলিয়ে আমি চোখ বড় বড় করে তাকিয়ে বললাম, সাদা ভাইয়ের মতো কথা বলছো? কি? এই যে আমার রুম বলে বড় সুন্দর। ও সাদাফ, ও এটা বলতো। হেসে, বিয়ের পর তো আমার রুম নিতে চেয়েছিল আনমনা হয়ে। ও তুমি যাও, ফ্রেশ হয়ে এসো। আমি জামা নিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। আদিব আজ রাতটা থাকবে, কাল ভোরে রওনা দিবে। আমরা ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি আব্বু আর বড় আব্বু বসে আছে, আর আম্মুরা কিচেনে। আদিব আব্বুদের কাছে চলে গেল আর আমি কিচেনে। কি করছো তোমরা? রান্না করছি আম্মু। এই বিহি কি খাবি বলতো? বড় আম্মু। উমম, বড় আম্মু অনেক কিছুই তো খেতে ইচ্ছে হচ্ছে। থাক, আমি তো কয়েকদিন আছি এ বাড়িতে, তাই যে কদিন আছি ততদিন না হয় একটা একটা করে খাবো। আচ্ছা। সবাই হেসে উঠলাম। আমি আব্বুদের কাছে গিয়ে বসার পর দেখি সাদা ভাইয়া এসেছে। তার অফিস মনে হয় এখন ছুটি হয়। সে আমাকে দেখে কেমন করে যেন তাকিয়েছিল, তারপর চোখ ঘুরিয়ে রুমে চলে যায়। এসেছি পর্যন্ত লিজাকে দেখছি না। ভাবছিলাম জিজ্ঞাসা করব, কিন্তু না দেখি সাদা ভাইয়ের পর লিজাও বাড়িতে ঢুকলো। তার মানে সাদা ভাইয়ের সাথে এসেছে। লিজা আমাকে দেখে থ হয়ে রইল, তবুও হাসার চেষ্টা করে বলল, কেমন আছো? আমি এক গাল হেসে উত্তর দিলাম, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তুমি কেমন আছো? তোমার সংসার কেমন যায়? তার মুখটা কেমন যেন মলিন হয়ে গেল। বলল, ভালো, বলে চলে গেল। বিষয়টা বুঝতে না পেরে বললাম, কি হয়েছে ওর? সংসার ভাঙতে বসেছে মানে? আমি আর আদিব একে অপরের দিকে তাকিয়ে। ওরা আর একসঙ্গে থাকবে না বলে দিয়েছে। লিজা আজকে তোর সামনে ভালো সাজলো। দুজনের মধ্যে সারাক্ষণ ঝগড়া, চিল্লাচি অল্লি লেগেই থাকে। বাড়ির সবার সাথে কথা, লিজার ব্যবহারে অতিষ্ঠ সকলে। বুঝলাম। রাতে সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সাদা ভাই আর লিজাকে বের হতে দেখলাম না। তা বিহি তাসনিম, আপনার ভাই ভাবি দেখছি আপনার সাথে ভালো হয়ে গেছে। আমি ভ্রু কুঁচকে তাকালাম। তৎক্ষণাৎ বুঝতে পেরে আদিব এসে ফেলল। বলল, আরে সাদাফ আর লিজার কথা বলছি। ওকে আমি কখন ভাবি বলেছি? মুখ বাঁকিয়ে। কেন, সাদাফ তো তোমার ভাই। নাকি অন্য কিছু? মুখ টিপে হেসে। আমি বুঝতে পেরে রাগী চোখে তাকালাম। আরে রাগছ কেন? ও তো তোমার জামাই হতে গিয়ে হয়নি, তাই জিজ্ঞাসা করছিলাম আফসোস আছে কিনা আবার। আরও এক দফা হেসে আমি আদিবকে একটা ঘুষি দিয়ে বললাম, তোমার এই বকবক বন্ধ করে ঘুমাও আর আমাকেও ঘুমাতে দাও। বলে অন্য পাশ ফিরে শুয়ে পড়লাম। আদিব হাসতে থাকল। আদিব, ডিস্টার্ব করো না, ঘুমাতে দাও। রাগ করেছ? হাসি চেপে। ঘুমাও, কাল তোমার তাড়াতাড়ি বেরোতে হবে। শান্ত কণ্ঠে। সেই রাগা রেগেছে রে। আরে আমি তো মজা করছিলাম। তোমার যে সাদাফকে নিয়ে কোনো ফিলিংস নেই সেটা তো আমি জানি।
এই আদিব সাদমানকে নিয়েই তো আছে। ঘুমাও। আরে চুপ অপ। আদিব চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর দেখল বিহি সত্যি সত্যি ঘুমিয়ে গিয়েছে। আদিব বোকা বনে গেল। কি হলো এটা? সকালে আদিব চলে গেল। যাওয়ার আগে রাতের কথাগুলোর জন্য সরি বলে গেল। আমিও বুঝলাম সে মজা করে বলেছে এসব। আমি ড্রং রুমে বসে বসে মোবাইল দেখছিলাম, হঠাৎ দেখি লিজা তড়িঘড়ি করে বেরিয়ে যাচ্ছে বাড়ি থেকে। কোথায় যাচ্ছ লিজা? লিজা আমার দিকে তাকিয়ে চোখ গরম করে বলল। তোমার সেটা না জানলেও চলবে, বলে দ্রুত পায়ে হেঁটে চলে গেল। আমি তাকিয়ে আছি। কিছুক্ষণ পর সাদাফ ভাইয়া অফিসের জন্য বেরোচ্ছিল। বড় আব্বু ডেকে বলল, লিজা এভাবে বেরিয়ে গেল কেন? ওকে ওর বাবার বাড়ি চলে যেতে বলেছি। মানে? এমনিও কিছুদিন পর সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, গেলে সমস্যা কোথায়? আর তাছাড়া ওইখানে থাকলেই সমস্যা। বাড়িতে তো শান্তি থাকেই না, আমাকে শান্তিতে থাকতে দেয় না। যত উটকো ঝামেলা। বুঝলাম ওদের মধ্যে আবার ঝামেলা হয়েছে। সাদাফ ভাইয়া আবার বলল, এমনিতে সন্ধ্যায় দেখবে যে ও নিজেই চলে এসেছে। কেন যে আসে? বলতে বলতে বেরিয়ে গেল। ও হ্যাঁ বলা হয়নি। সাদাফ ভাই ও লিজার আমার বিয়ের দিনই বেরিয়ে যাওয়ার কথা ছিল। লিজা বাবার বাড়ি চলে যাওয়ায় সাদাফ ভাইয়া আপাতত অফিসের হোটেলে উঠে কয়েকদিন পর লিজা নিজেই ফেরত আসে সাদাফ ভাইয়ের কাছে। পরে তারা বাড়ি থেকে চলে যাওয়ার 2 মাস পর আবার ফিরে এসেছিল। এসে কাকুতি মিনতি করেছিল, এমনকি বলেছিল তারা তাদের ভুল বুঝতে পেরেছে, নিজেদের পরিবর্তন করে নিয়েছে। বাড়ির সবাই ওদের কথা মেনে নিয়েছে। ভেবেছে হয়তো সত্যিই নিজেকে পরিবর্তন করেছে, কিন্তু ধারণা ভুল। সাদাফ ভাইয়া নিজেকে পরিবর্তন করলেও লিজা আগের মতোই ছিল, শুধু নাটক করে গিয়েছে। বাড়িতে প্রথম প্রথম সব ঠিকঠাক করলেও কয়েক মাস পর আসল রূপ বেরিয়ে যায়। তারপর তাদের আলাদা হওয়ার চিন্তা আসে। এবার আসি বর্তমানে। আমি ওই বাড়িতে কল দিলাম, সবার খোঁজ খবর নিলাম। আমি অনেকদিন পর বাড়িতে আসায় আমার ছোট খালা আসে আমার সাথে দেখা করতে। ছোট থেকে ওনার সাথে আমি অনেকটাই ফ্রি, তাই আমাদের সম্পর্কটা বন্ধুর মতো। আর বয়সের দিকেও কাছাকাছি হওয়ায় আমাদের মন মানসিকতা একই বলা চলে। আমি নিচে বসেছিলাম, তখনই মেইন গেটে গাড়ির হর্ন শুনলাম। আমি গিয়ে দরজা খুলতেই দেখি আম্মুর ছোট বোন এসেছে। ও দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, এই বিল্লি কেমন আছিস? তোর এই নাম এখনো গেল না? যাবেও না? ভালো, আসো ভেতরে। ও আশায় বাড়িটা আরো মেতে উঠেছে। আমার রুমে বসে গল্প করছিলাম, হঠাৎ ফোনের রিং বেজে উঠল। মোবাইলে দেখি আদিব কল দিয়েছে। এই অসময়ে কেন হঠাৎ কল দিল? কি হলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি করছেন? অফিসের কাজ। বলেছিলাম যে অনেক চাপ রয়েছে। তো হঠাৎ কল দিলেন? এমনি কথা বলতে ইচ্ছে হলো। কেন, বিজি নাকি তুমি? না, এমনি ছোট খালা এসেছে। তোমাকে বলেছিলাম না? ও আচ্ছা ঠিক আছে, তুমি গল্প করো, পরে কথা বলবো। আচ্ছা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুমুসসালাম বলে কল কেটে দিলাম। কে রে? তোর জামাই নাকি? হ্যাঁ। তুমি বিয়েতে আসলে না কেন? তোমার মতো এত ভালো জামাই তো আর আমার কপালে জোটেনি। সে খুবই কড়া ভাই। সেদিন আমি একটু অসুস্থ ছিলাম, বলল জার্নি করলে এই হবে সেই হবে, আর আশায় হলো না। ও তবে তোমার ভালোর জন্যই কিন্তু বলেছে। তোমার কিন্তু খুব কেয়ার করে। হ্যাঁ তা ঠিক। তাহলে আবার খারাপ জামাই বলো কেন? ওটা তো এমনি বলি। ও এতটাও খারাপ না। দুজনেই হেসে উঠলাম। হঠাৎ শুনতে পেলাম, এক পাগলের ভাত নাই, আরেক পাগল এসে জুটেছে। ঝুমু, ছোট খালা। দরজার দিকে তাকিয়ে কিছু না বুঝলেও আমি খুব ভালোই বুঝতে পেরেছি কে বলেছে এই কথা। কি হলো এটা?
আরে বাদ দাও তো। না না, কেন বাদ দিব? আরে ওকে তো জানোই, ইচ্ছে করে বাড়িতে ঝামেলা করতে চাই, তাই এখন কিছু বলি না আর। আমরা বুঝতে পেরে চুপ করে রইলাম। এটা এখন লিজার স্বভাব হয়ে দাঁড়িয়েছে, তাই ওকে কিছু বলে না কেউ। সবাই জানে বলেও লাভ নেই। পাগলে কত কিছু বলে, কিন্তু সেগুলো পাত্তা না দিলেই হয়। বিকেলে আমি আর ঝুমুর বেরিয়েছিলাম, উদ্দেশ্য ঘোরাফেরা করা। তবে আমরা শপিং মলেও গিয়েছিলাম। আমরা সারা বিকেল ঘুরলাম, খেলাম, শপিং করলাম। অনেকদিন পর এত বেশি আনন্দ করলাম। এর মাঝে আদিবকে খুব মিস করেছি। ও থাকলে ভালো হতো, তাই এক ফাঁকে ওকে মেসেজ দিলাম। বের হওয়ার আগেই অবশ্য বলে এসেছি। ও বলল ঘুরে আসতে। আমরা বাসায় এসে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি। আস্তে আস্তে মাগরিব হয়ে গিয়েছে, তাই একসাথে নামাজ পড়ে দুজনেই শুয়ে পড়লাম। সাথে সাথে ঘুমিয়ে পড়লাম। বাইরে থেকে খেয়ে আসায় খিদে ছিল না, তাই বাসার কেউ ও আর জোর করল না। হঠাৎ চিল্লাচিল্লির শব্দে ঘুম ভেঙে গেল। বাইরে মনে হচ্ছে অনেক আওয়াজ আসছে। ঘুমের ঘোর কাটার পর বুঝতে পারলাম পাশের রুম তথা সাদাফ ভাইয়ের ঘর থেকে আসে আওয়াজ। আমি বুঝলাম না কি হলো। তুমুল ঝগড়া বেঁধেছে মনে হচ্ছে। আমি ঝুমুরকে ডাকলাম। কি হয়েছে রে? ওই দেখো কি নিয়ে যেন ঝগড়া বেঁধেছে। কার? জানি না, সাদাফ ভাইয়ের ঘর থেকে আওয়াজ আসছে। চলো দেখে আসি। আরে রাখো তো, ঘুমোতে দে। এই বলে ঝুমুর আবার ঘুমিয়ে পড়ল। আমি ওকে আরো কয়েকবার ডেকেও তুলতে পারিনি। অগত্যা একাই গেলাম। রুম থেকে বের হয়ে দেখি বাড়ির পরিবেশ শান্ত। মানে ওরা যে ঝগড়া করছে কেউ এলো না এদিকে। সবাই হয়তো ওদের বিচ্ছিন্ন হয়ে যাবে এই চিন্তায় এসব পাত্তা দিচ্ছে না। আমি আশেপাশে কাউকে দেখতে না পেয়ে সাদাফ ভাইয়ের ঘরের দিকে পা বাড়াবো, তখনই পেছনে থেকে আম্মু ডেকে উঠল। ওদের রুমে যাস না আম্মু, ওদের ঝামেলা হচ্ছে। এটা কাউকে তো মিটমাট করতে হবে, তোর ওদের মাঝে ঢোকার দরকার নেই বলে আম্মু আমাকে ওদিকে টেনে নিয়ে গেল। আম্মু এরকম করছো কেন বলো তো? ছাড়াছাড়ি হয়ে যাবে বলে? কিন্তু যতদিন আছে ততদিন তো ওরা হাজব্যান্ড ওয়াইফ। চুপ, এটা ওদের নিত্যদিনের অভ্যাস। কোনো একটা দিন যায় নিজে ওরা ঝগড়া করে না। এগুলোতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। কি বলছো? তোমরা থামাওনি কেন? আমরা থামাতে গিয়েছিলাম। প্রথম যেদিন ওরা এসব শুরু করেছিল সেদিন সাদাফ ছিল লিজার আঁচলে বাঁধা। সাদাফ সবাইকে সেদিন বলেছিল রুম থেকে বের হয়ে যেতে, তাদের মাঝে যেন কেউ না আসে। এমনকি তার মা বাবাকে সে এসব বলেছিল। তারপর তখন দেখা গেল লিজা বাড়াবাড়ি করছে, তখন সাদাফ ওর গায়ে হাত তুলল। এর থেকেই তো ওদের সম্পর্কের পরিণয় এটা হয়েছে। লিজার আগের বসে প্রথমে বললেও সাদাফ তো এক পায়ে রাজি ওকে ছেড়ে দিতে। আমি এসব শুনে আকাশ থেকে পড়লাম। এত কিছু? আম্মু হঠাৎ বলল। তরকারি চড়িয়ে এসেছি, যাই না হয় আবার পড়ে যাবে। তুই নিশ্চয়ই এরকম কিছু করতে যাবি জানতাম, তাই এসেছি। হুম যাও বলে আম্মু চলে গেল আর আমি রুমে এসে গেলাম। ওদের রুম আমার রুমের পরে হওয়ায় ওদের কথা স্পষ্ট শোনা যাচ্ছে। আমি রুমে এসে ব্যালকনিতে চলে গেলাম। সাদাফ ভাই আর লিজা এখনো ঝগড়া করে যাচ্ছে। হঠাৎ ঠাস শব্দ হলো। বুঝলাম সাদাফ ভাইয়া চড় মেরেছে। এতে লিজার গলার আওয়াজ আরও বাড়ছে। তবে এভাবে লিজার গায়ে হাত তোলাটা আমার উচিত বলে মনে হয়নি, যতই সে ভুল করুক। অন্যভাবে শাস্তি দেওয়া যেত। তোকে তো বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছিলাম, ফিরে এসেছিস কেন? এখন আমার অধিকার আছে এই বাড়িতে, তুমি বলার কে? 2 দিন পর এই অধিকার ছুটে যাবে। ঘাড় ধা, অক্কা দিয়ে বের করে দিব। সাদাফ ভাইয়া তুই তুকারি করছে। আমি আর শুনতে পারলাম না। এইসব চলে এই বাড়িতে, অথচ আমি কিছু জানলামই না। আমার মনে আসলো আমি কত ভালো আছি, আলহামদুলিল্লাহ। আদিব কখনোই আমার সাথে উঁচু স্বরে কথা পর্যন্ত বলেনি। গায়ে হাত তোলা তো দূরে থাক,
আর এখানে তো দেখি তুই তুকারি থেকে শুরু করে চড় মারা পর্যন্ত চলে গিয়েছে। এক সময় ভেবেছিলাম সাদাফ ভাই এমন কেন করেছিল, আমার ভাগ্য এমন কেন। এখন বুঝতে পারছি যা ভেবেছিলাম সব ভুল। সঠিক সময় আল্লাহ সঠিক জিনিসটাই দেয়। সাদাফ ভাই বলেছিল আমি তার যোগ্য না। এখন এটা মনে পড়লে হাসি আসে। আসলেই আমি তার যোগ্য না, কারণ এমন পরিস্থিতির শিকার আমি হতে চাই না। আদিব সবসময় চেষ্টা করে রাগ সংযত করতে। একবার সে অফিসের তাড়াহুড়ো করে বেরোচ্ছিল, ঠিক সেই সময় আমি নাস্তা দিই, তবে আমি তাড়াহুড়ো করতে গিয়ে নাস্তা পুড়ে ফেলি। সেদিন মানুষটা কিছু খেয়ে যেতে পারেনি। এরকম একটা সময়ে মানুষের মেজাজ হওয়াটা স্বাভাবিক। আমি নিজেকে প্রস্তুত করে নিয়েছিলাম কিছু শোনার জন্য, কিন্তু আমাকে অবাক করে দিয়ে আদিব, একটু সাবধানে আর মনোযোগী হও বলে বেরিয়ে গেল। হয়তো রাগ আমার উপর ঝাড়তে চাইনি। এই 7 মাসে আমি কখনোই তার রাগ কিংবা খারাপ ব্যবহার দেখিনি। আমি ভাবতাম আমার পরিণতি কি আছে, এখন মনে হচ্ছে আমিই হয়তো পরিণীতা। এসব ভাবতে ভাবতে ওদের ঝগড়া থেমে গেল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তারপর আদিবকে ফোন করলাম। এর মাঝে আদিব হঠাৎ বলল, তোমার কথা অন্যরকম মনে হচ্ছে। কেমন? বুঝতে পারছি না। আমি হেসে বললাম, কাল আমাকে নিতে এসো। এত তাড়াতাড়ি চলে আসবে? অবাক হয়ে, হুম। তুমি তো অনেক তোড়জোড় করে গিয়েছিলে অনেকদিন থাকবে বলে, হঠাৎ কি হলো? কিছু না। কেন, তোমার সমস্যা হবে নাকি? আরে না, সমস্যা কিসের, আমি তো খুশি হব। বউ ফিরে আসলে কে না খুশি হয়। তারপর কিছুক্ষণ কথা বলে কল কেটে দিলাম। সে তো মহা খুশি। রাতে খেতে বসে সবাইকে জানালাম কাল চলে যাওয়ার কথা। সবাই প্রশ্ন করলেও আম্মু কিছু বলল না, উল্টো সামাল দিল। আম্মু হয়তো কিছু বুঝতে পেরেছে। আমি খেয়ে আসার সময় আম্মুর দিকে কৃতজ্ঞতাসূচক হাসি দিলাম। আম্মু হেসে আমাকে চোখের ইশারায় আশ্বস্ত করল। সকালে আদিব এসে নিয়ে গেল আমাকে। বাড়িতে চলে আসায় দুই বাড়ির সবাই কম বেশি অবাক হয়ে আছে। ওদের এসব কাণ্ড দেখে আমি বেশ মজা পাচ্ছি। আদিব আমাকে বাড়িতে ড্রপ করে অফিসে চলে গিয়েছিল। সারাদিন আমার শাশুড়ি আর ননদ দুইজনেই আমাকে শুধু জিজ্ঞাসা করতে করতে পাগল করে দিয়েছে। আমি তেমন কিছুই বলিনি। রাতে আদিব আসার পর ফ্রেশ হয়ে রুমে বসেছিল, আমি শরবত হাতে রুমে ঢুকেছি। সে এক পলক তাকিয়ে আবার মোবাইল দেখা শুরু করল। মনে হচ্ছে কিছু লিখছে, হয়তো কোনো ইমেল। আমি আর কিছু বললাম না। রুমের কিছু জামা কাপড় ভাঁজ করার ছিল, সেসব করে নিলাম। একটু পর আদিব শরবত শেষ করে আমার ডাকল। আমি বিছানায় ওর মুখোমুখি হয়ে বসলাম। আমি বুঝতে পারছিলাম ও কি জিজ্ঞাসা করবে। আমি মুটকি মুটকি হাসি দেখে আদিব জিজ্ঞাসা করল, কি হয়েছে, তুমি হাসছো কেন? ভ্রু কুঁচকে। আমি বুঝতে পারছি তুমি কি জিজ্ঞাসা করতে চাইছো, হেসে। তাহলে বলে দাও, বিছানায় শুয়ে। তুমি জানতে চাও তো যে আমি হঠাৎ এত তাড়াতাড়ি চলে এলাম কেন? হুম। আমার আসলে ওই বাড়িতে ভালো লাগছিল না। আর সাদাফ আর লিজার এই বিষয়গুলো মিটমাট হলেই যাব। কাল সারারাত ঝগড়া করেছে। ছোট থেকে বাড়িতে এইসব কিছু দেখিনি। আমার এসব ভালো লাগে না। আর এই বাড়িতেও কখনো এমন হয়নি। তাই আর থাকতে ইচ্ছে হলো না। ওহ, তা তোমার পরিবারের সবাই কিছু বলেনি? জিজ্ঞাসা করেছিল। আম্মু সামাল দিয়েছে। আম্মু হয়তো বুঝতে পেরেছে আমি কেন চলে এসেছি। এসব যে আমার অস্বস্তির কারণ সেটা আম্মু ভালো করেই জানে। বুঝতে পেরেছি। তবে ভালোই হয়েছে। আমার একা একা আর থাকতে হলো না। একা থাকতে ভালো লাগে বলো? একা কোথায়, একদিন মাত্র। কোনা চোখে তাকিয়ে, হা হা। আচ্ছা, খিদে লেগেছে, খেতে দাও। নিচে আসো, খাবার বাড়ছি বলে আমি খাবার বাড়তে চলে এলাম। নিচে শুনশান নীরবতা। মনে হয় সবাই ঘুমিয়ে পড়েছে। আমি খাবার গরম করে টেবিলে সাজিয়ে রাখলাম। একটু পর আদিব চলে এলো। দুইজনে একসাথে খেলাম।
তারপর আদিব রুমে চলে গেল আর আমি এসব গুছিয়ে রাখলাম। রুমে গিয়ে দেখলাম আদিব বসে আছে। এখনো ঘুমাওনি? না, তোমার জন্য বসেছিলাম। আমার জন্য? কেন? একটা কথা বলার ছিল, এদিকে এসো। আমি গিয়ে বসতেই বলল, ঘুরতে যাবে? আমি তো শুনে খুশির সাথে অবাক। কোথায়? সেটা কোনো এক জায়গায় যাওয়া যাবে, তবে যাবে কিনা সেটা বলো। যেতে তো পারি, কিন্তু হঠাৎ। তোমার ছুটি আছে? সেটা নিয়ে চিন্তা করতে হবে না। তুমি রাজি তো? হুমম। তাহলে হয়ে গেল। আমাদের বিয়ের পর তেমন কোথাও ঘুরতে যাওয়া হয়নি, আম্মুও বলছিল, তাই আজকে ভাবলাম কালকে বের হব। ঠিক আছে। আমি খুশি খুশি মনে ঘুমিয়ে পড়লাম। সকালে ফজরের নামাজ আদায় করে আর ঘুমাইনি আমরা কেউই। হঠাৎ প্ল্যান হওয়ায় সব গুছিয়ে বেরোতে হবে, তাই আজকে সকালেই সব গুছাচ্ছি। বাড়ির সবাইকে বলে দেওয়া হয়েছে। ওদেরও সাথে যেতে বলেছিলাম, কিন্তু কেউই যাবে না বলছে, তাই আমরা দুজন যাচ্ছি। 3 দিন থাকবো আমরা। যেহেতু আমাদের দুজনেরই পাহাড় খুব ভালো লাগে, তাই আমরা ঠিক করেছি প্রথম 2 দিন বান্দরবন আর সাজেক যাব, তারপরের দিন সমুদ্র ঘুরে আসব। আমরা সকালে নাস্তা করেই বেরিয়ে পড়লাম। ফুরফুরে মন নিয়ে বেরোলাম। কেমন যেন বাড়িটা মন টানছে। কিন্তু আমরা তো শুধু 3 দিনের সফরে যাচ্ছি, তাই এসব চিন্তা না করে ট্যুরে মনোযোগ দিলাম। সকাল 11টা 15 মিনিটে আমরা বান্দরবন পৌঁছে গেলাম। এই সৌন্দর্য যেন মনকে নাচিয়ে তুলছে। আমার তো সারাদিন দেখে থাকতে ইচ্ছে হচ্ছে। এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম। ঘুম ভাঙল বেলা 12টা 30 মিনিটে। উঠে দেখি আদিব কোথায় যেন বেরিয়েছে। একটু পর দেখলাম খাবার হাতে ঘরে আসলো। আমাদের রিসোর্টটা একদম পাহাড়ের উপর হওয়ায় সেখানের ব্যালকনি থেকে প্রকৃতি দেখা যায়। আমরা ব্যালকনিতে বসে খাবার খাওয়ার প্রস্তুতি নিলাম। এটা অবশ্য আমার আবদার। খাওয়া শেষে আমরা পাশাপাশি বসে প্রকৃতি দেখছি। আদিব আমাকে এক হাতে জড়িয়ে রেখেছে আর আমি আদিবের কাঁধে মাথা রেখে বসে আছি। এরকম একটা মুহূর্তই তো আমার চাওয়া ছিল। একটু পর নামাজ আদায় করে আমরা বাইরে বেরোলাম। দুজনে হাত ধরে হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত চলে এলাম। এত সুন্দর পরিবেশ। আশেপাশে পাহাড়গুলো যেন দাঁড়িয়ে দেখছে আমাদের। আর এখন শীতকাল হওয়ায় আবছা আবছা কুয়াশাও আছে। আমরা অনেক আনন্দ করেছি আজ পুরো দিন। রাতে আরও একবার বেরিয়েছিলাম, তবে বেশি দূর যায়নি। এই শীতের রাত, তার সাথে পাহাড়ি জঙ্গল। কটেজে এসে খাওয়া দাওয়া করে নিলাম। অনেক হাঁটাহাঁটি আর জার্নির কারণে অনেক টায়ার্ড আমরা, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। সকালে ফজরের নামাজ আদায় করে আমরা আবারও ব্যালকনিতে বসে সূর্যোদয় দেখছি। আল্লাহ তাআলার সৃষ্টি যে এত সুন্দর, যা বলার ভাষা নেই। আমার জীবনে এমন কিছু সময় যা আমি ভাবতেও পারছি না। একটু পর আমরা বের হব সাজেক ভ্যালির উদ্দেশ্যে। আমরা বের হই সকাল 7টায়। সেখানে পৌঁছেই আমরা ঘোরাফেরা শুরু করে দিই। সুন্দর সুন্দর জায়গা কি মিস দেওয়া যায়? আমার মনে হচ্ছে সময় যেন খুব দ্রুত চলে যাচ্ছে। এখানেই যদি থেমে যেত। আমরা অনেকক্ষণ ঘুরলাম, তারপর কটেজে উঠলাম। বাহ, এই কটেজটা আরো সুন্দর। তারপর আমি আবদার করলাম, মেঘ ছুঁয়ে দেখতে চাই আমি। আদিব রাজি হয়ে গেল। আমরা মেঘের রাজ্যে হারিয়ে গেলাম। দুজন মিলে মুহূর্তগুলিকে আরো সুন্দর করে তুলছি। আমাদের তো ইচ্ছে হচ্ছে এখান থেকে আর কখনোই না যায়। এরই মাঝে যে 2 দিন চলে গেল বুঝতেই তো পারছি না। বিকেলে কটেজে এসে মনে হলো বাড়িতে তো ফোন দেওয়া হয়নি। তারপর আমি নিজে ফোন দিয়ে কথা বলেছি। তাদের সবাইকে এসবের সৌন্দর্য বোঝাচ্ছি। বিহি? বাইরে তাকিয়ে। ভালো লাগছে? অনেক। এত সুন্দর জায়গায় ভালো না লেগে উপায় আছে? হুম। এরকমভাবেই সুন্দর করে একসাথে সারা জীবন চলতে চাই। বিহি আদিবের হাতটা ধরে বলল, ইনশাআল্লাহ চলতে পারবো আমরা। তারপর আদিব বিহিকে জড়িয়ে ধরে প্রকৃতি উপভোগ করতে লাগল। সারাদিনটা সুন্দর কেটে গেল এভাবেই।
পরের দিন সমুদ্রে যাওয়ার আগে এই সুন্দর জায়গায় চাঁদের গাড়ি নামক সুন্দর যানবাহনে চড়তে চাই বিহি। আদিব তার আবদার ফেলল না। তবু আদিবের কেন যেন এই আবদারটা কি ঠিক হলো? ঠিক না হওয়ার কোনো কারণ নেই ভেবে রাজি হয়ে গেল। বিহি তুমি ভেতরে বসো। একেবারে কোনায় বসাটা রিস্ক মনে হয়। আরে না, কিছু হবে না, চিন্তা করো না। বিহি গাড়ির একদম প্রথমের সিটে বসল। আদিব মানা করা সত্ত্বেও সে বলল কিছু হবে না। আদিব হাত দিয়ে বিহিকে ধরে রাখল। গাড়ি চলতে শুরু করব। রাস্তা পাহাড়ি আর খালি থাকায় গাড়ি খুব দ্রুত চলে, যারা চড়েছেন তারা জানেন কত দ্রুত। সবাই খুব আনন্দের সাথে উপভোগ করছে। বিহির মন ফুরফুরে। সে আদিবের সাথে সারা জীবন এভাবে কাটাতে চাই। সে আদিবকে দেখল বিহিকে শক্ত করে ধরে আছে। তার এই কেয়ারগুলো বিহির খুব ভালো লাগে। গাড়ি খুব দ্রুত চলছিল, হঠাৎ উল্টো দিক থেকে আসা আরেকটা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বা চালকের ভুলবশত বিহিরের গাড়ির সামনে এসে যায়, ফলে দুটো গাড়ির ঘর্ষণের গাড়ি দুদিকে ছিটকে যায়। গাড়ি উল্টে বিহি আর আদিবকে আলাদা করে দেয়, তবে আদিবের জ্ঞান থাকা পর্যন্ত সে বিহির হাতে ধরে রাখে। কিন্তু মুহূর্তেই সব তছনছ হয়ে যায়। আদিব হালকা চোখ খুলে আশেপাশে তাকাতে থাকে। এখানে সবাই পড়ে আছে। সে অনেক কষ্টে উঠে দাঁড়িয়ে বিহিকে খুঁজতে লাগল। বিহি, বিহি কোথায় তুমি? চিৎকার করে। কোনো সাড়া শব্দ নেই। এই জায়গায় মানুষ কম থাকে। আশেপাশে কেউ নিস্তেজ হয়ে আছে, কেউ বা নড়াচড়া করছে। আদিবের মাথা ঘুরছে। সে এখনই পড়ে যাবে, ঠিক তখন দেখে পাশেই একটা বিরাট খাদ। কেউ পড়লে বাঁচবে না। তার মনে হলো শেষ মুহূর্তে বিহির হাত ছুটে যাওয়ার সময় সে বামে ছিটকে গিয়েছিল আর আদিব ডানে। আর খাদটাও বামে। আদিব আর কিছু বলতে পারছে না, সে সেখানেই পড়ে গেল। তবে কি আদিব আর বিহির একসাথে হাতে হাত রেখে চলাটা এই পর্যন্তই? একটু আগেও তো দুজনের চোখে স্বপ্ন ছিল সারা জীবন এক হয়ে থাকার। তাদের একসাথে পথ চলাটা কি তাহলে এখানেই সমাপ্তি টানল? ডাক্তার, ও কি সুস্থ হবে? আমরা চেষ্টা করছি। অনেকটা ইনজুরি হয়েছে। আচ্ছা প্লিজ চেষ্টা করুন। আদিব চোখ খুলতে দেখল তার মুখে অক্সিজেন মাস্ক। সে হাসপাতালে আছে। চারিপাশে প্রিয়জন হারানোর হাহাকার। ডাক্তারের দৌড়াদৌড়ি। আদিব বুঝতে পারল তাদের গাড়ি অ্যাক্সিডেন্টের সকলকে এখানে আনা হয়েছে, তাই সবার এত হাহাকার। সে শুনতে পায় কেউ ডাক্তারকে কেউ ঠিক হয়ে যাওয়ার কথা বলছে। তার হঠাৎ বিহির কথা মনে হলো। সে দ্রুত উঠতে চাইল, কিন্তু মাথায় প্রচণ্ড ব্যথা লাগল। একজন তাড়াতাড়ি এসে বলল, আরে আরে কি করছেন কি? আপনার অবস্থা এখনো ভালো হয়নি, শুয়ে থাকুন। মনে হয় নার্স হবে। তাই ভেবে আদিব বলল, আচ্ছা বিহি কোথায়? বিহি? কে বিহি? আমার সাথে গাড়িতেই ছিল, একদম কোনায় বসেছিল। ও একই গাড়িতে ছিল? তার মানে হাসপাতালেই থাকবে। সবাইকে এখানেই আনা হয়েছে। তবে দুই গাড়ির কয়েকজন স্পট ডেড। কি হো? এটা শুনে আদিবের দুনিয়া উলটপালট হয়ে গেল। আমি দেখতে চাই। এই অবস্থায় আপনি যেতে পারবেন না। আমাকে যেতে হবে প্লিজ। আদিব তাড়াহুড়ো করে উঠতে গিয়ে ডান হাতের কবজিতে ব্যথা লাগে। সাথে সাথে আহ করে উঠে। বলেছিলাম না যেতে পারবেন না। কিন্তু আপনি আমাকে বলুন, আমি খোঁজ নিয়ে জানাচ্ছি। মা, রাগ গেছে তাদের মধ্যে মেয়ে এ আছে? হ্যাঁ। ক জন? কিছুক্ষণ ভেবে বলল, মনে হয় 4 জন। এটা শুনে আদিবের বুক ধুক করে ওঠে। বিহি, না না, এসব কি ভাবছি? কিছু হবে না ইনশাআল্লাহ। আপনি খবর নিতে পারবেন? হ্যাঁ, আপনি ডিটেলসে বলুন। দাঁড়ান আপনাকে ছবি দেখায়। বলে ফোন খুঁজতে লাগল। আমার ফোন? আপনার ফোন আপনার শার্টের পকেটে আছে কিনা দেখুন তো। এই তো পেয়েছি। এই যে এই মেয়েটা। নাম বিহি। কালো বোরকা পরা ছিল।
নার্স কিছুক্ষণ ভেবে বলল, এই মেয়ে তো। কি? না কিছু না, আমি দেখে এসে বলছি। আপনি শান্ত হয়ে বসুন। নার্স চলে গেল। নার্সের অর্ধেক কথায় আদিবের মধ্যে তোলপাড় চলছে। প্রায় 10 মিনিট পর নার্স ফিরে এলো। আদিবের কলিজায় মনে হচ্ছে পানি নেই। নার্স চিন্তিত মুখ নিয়ে এসে বলল, স্যার ওখানে ইনি নেই। আদিব যেন প্রাণ ফিরে পেল। ছোট্ট করে মুখ থেকে বেরিয়ে এলো, আলহামদুলিল্লাহ। এবার আপনি রেস্ট নেন, আমি আসছি। আদিব নিশ্চিন্ত হয়ে শুয়ে থাকল। তবে বিহিকে একটু দেখে আসলে ভালো হলো। কেমন আছে ও? পরক্ষণেই মনে পড়ল খাদের কথা। বিহি যেদিকে ছিটকে গিয়েছিল সেদিকে তো খাদ ছিল। কিন্তু নার্স যে বলল সবাইকে এখানে আনা হয়েছে। হয়তো আমি বেশি ভাবছি। তার শরীরে একটুকু শক্তি না থাকায় সে বিছানায় গায়ে এলিয়ে দিল। 2 দিন পার হয়ে গেল। আদিব আগের থেকে অনেক সুস্থ। আজ সে চলে যাবে। মনে হচ্ছে কতদিন বিহিকে দেখে না সে। সে খুশি খুশি মনে বেরুচ্ছিল এমন সময় নার্স আসলো। স্যার একটু সময় হবে, একটা কথা ছিল। হ্যাঁ বলেন। একটু তাড়াতাড়ি বলবেন, আমি আমার ওয়াইফ মানে বিহিকে খুঁজতে যাব। হেসে। হুম, জোর করে হেসে। কিছুক্ষণ নীরব হয়ে তারপর বলল, সেদিন আপনি একজনের কথা বলেছিলেন না? হ্যাঁ, আমার ওয়াইফ বিহি। হ্যাঁ আসলে। কি? ওনার কেবিন নামটা বলুন তো, আমি দেখা করতে যাব। এই ব্যাপারেই কথা বলতে এসেছি। ওর ব্যাপারে? কি কথা? আসলেই এই নামের আর আপনি যেই ছবিটি দেখিয়েছিলেন সেরকম কেউই এই হাসপাতালে নেই। কি বলছেন? হ্যাঁ, এরকম কাউকে আমরা পাইনি। আপনি যে সেদিন বললেন মৃতদের মধ্যেও নেই। হ্যাঁ, কিন্তু সুস্থ বা আহতদের মধ্যেও আমি খুঁজে দেখেছিলাম কিন্তু পাইনি। আপনি অসুস্থ ছিলেন তাই বলিনি আপনাকে। আদিব নির্বাক হয়ে চেয়ে আছে। কি করবে সে? কোথায় খুঁজবে বিহিকে? ও কোথায় যাবে? আচ্ছা, আপনারা কোথায় কোথায় খুঁজেছেন অ্যাক্সিডেন্টের সময় যারা ছিল তাদের? আমরা যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে এর আশেপাশেই সবাইকে পেয়েছিলাম। তাহলে বিহি কোথায় যাবে? আমি সেটা বলতে পারবো না স্যার। আমায় একটা সাহায্য করতে পারবেন? চেষ্টা করব, বলুন। আমি তো এখানে স্থানীয় না, কিছু চিনি না। আমার কেউ নেই এখানে। আপনি কিছু লোক আমার সাথে দিতে পারবেন? বিহিকে খুঁজে দেখতাম। হ্যাঁ, আমাকে একটু সময় দিন, আমি ম্যানেজ করে দিচ্ছি। কিন্তু এরিয়া তো অনেক বড়। আপনি খুঁজবেন কি করে? না, পুরো এরিয়া খুঁজব না, শুধু অ্যাক্সিডেন্টের আশেপাশে খুঁজব। আমার বিশ্বাস ওখানেই পেয়ে যাব। আচ্ছা আপনি বসুন, আমি আসছি। বলে নার্স চলে গেল। আদিব মাথা চেপে বসে রইল। কি থেকে কি হয়ে গেল? এতক্ষণ যা আশা ছিল তাও শেষ হয়ে গেল। আদিবের চোখে পানি চলে এলো। সে চোখের পানি মুছে উঠে দাঁড়ালো। মোবাইল বের করে কল দিল বাসায়। তার আরো 2 দিন আগে ফিরে যাওয়ার কথা। কিন্তু কাউকে কিছু জানাতে পারল না। সবাই নিশ্চিত চিন্তা করছে। তাই সে কল দিল। দুবার রিং পড়তেই ওপাশ থেকে ভেসে আসলো তার মায়ের কান্নার আওয়াজ। আদিব, কোথায় তোরা? তোদের তো 2 দিন আগে ফিরে আসার কথা ছিল। তারপর থেকে তো ফোনে কল ঢুকছে না। ঢুকলেও রিসিভ হচ্ছে না। কি হয়েছে কি? আম্মু আম্মু শান্ত হও। আমি ঠিক আছি। বিহি কোথায়? আম্মু আসলে। কি হয়েছে আদিব? এভাবে কথা বলছো কেন? বিহি কোথায়? আম্মু সাজেকে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বলছিস এসব? হ্যাঁ আম্মু, 2 দিন আমি হাসপাতালে ছিলাম। কিন্তু বিহিকে পাইনি। আমি আজকে খুঁজতে বেরোচ্ছি। কি করে হলো এইসব? আমি সব খুলে বললাম আম্মুকে। আম্মুর কান্না থামছে না। আম্মুকে শান্ত হতেই বলছি, তার কোনো নাম নেই। কেঁদেই যাচ্ছে। আম্মু প্লিজ শান্ত হও। আমি ওকে খুঁজে আনব। তোমরা চিন্তা করো না। আম্মুকে বুঝিয়ে কল রাখলাম। কিন্তু আদৌ কি পারবো ওকে খুঁজতে?
কিছুক্ষণ পর সেই নার্সটি আমার কাছে এসে বলল, আপনার সাথে দুজন যাবে, ওরা হাসপাতালের বাইরে অপেক্ষা করছে। আমি ধন্যবাদ জানিয়ে বেরিয়ে এলাম। এখন আমার টার্গেট বিহিকে খুঁজে বের করা। আমি অ্যাক্সিডেন্ট করা জায়গাটাতে চলে গেলাম। এখানে তেমন গাড়ি চলাচল নেই বললেই চলে। আমি একটু সামনে এগোতে নিলে একজন চিৎকার দিয়ে বলে ওঠে, ভাই ওদিকে যাবেন না, ওখানে বিশাল খাদ। আমি কিছু না বলে এগিয়ে গিয়ে কথাটা পরখ করলাম। তারপর আস্তে আস্তে পেছনে চলে এলাম। ভয়ঙ্কর এক খাদ এটা। কেউ এখানে পড়লে নিশ্চিত মরণও। যেন এক মরণও খাদ। আমি বুঝতে পারছি না বিহি কি এখানে, নাকি অন্য কিছু। ভাই আপনাকে বারণ করা সত্ত্বেও কেন ওদিকে গেলেন? আমি ধারণা করছি আমার ওয়াইফ অ্যাক্সিডেন্টের সময় এদিকে ছিটকে পড়ে গিয়েছিল। কি বলছেন? ধারণা? আচ্ছা, আমরা খুঁজে দেখতে নামব। রিস্ক হয়ে যাবে না? লোকটা হেসে বলল, ভাই আমরা ট্রেনিংপ্রাপ্ত মানুষ, খাদে নামার কৌশল আমাদের জানা আছে। ওহ আচ্ছা, বুঝতে পারলাম। ওনারা বিহিকে খুঁজতে নিচে গেল। আমি দোয়া করতে লাগলাম বিহির যেন কিছু না হয়। খানিকক্ষণ পর ওনার উঠে আসলো। ভাই নিচে তো কারোর দেখা পেলাম না, পুরোটা তন্ন তন্ন করে খুঁজেছি। তবে তবে একটা আংটি পেয়েছি, এছাড়া কোনো মানুষের চিহ্ন পর্যন্ত নেই। কোন আংটি দেখি? এই যে। ওনারা যেই আংটিটা আমার হাতে দিল সেটা দেখে আমার মাথায় যেন বা জ পড়ল। এটা তো বিহির আংটি। বিহির আঙুলে এটা একটু বড় হতো বিধায় সুতা বাঁধা ছিল। এটা বিয়ের পর আমি ওকে দিয়েছিলাম। তার মানে বিহি। ভাই চেনেন এই আংটি? হ্যাঁ, অস্ফুট স্বরে। তাহলে ধরে নিতে হবে আপনার ওয়াইফ এখানেই পড়েছিল। আপনার ধারণা ঠিক, কিন্তু এখান থেকে কোথায় গেল? এটাই চিন্তা করছি। আমরা সেদিন পুরো দিন বিহিকে খোঁজাখুঁজি করলাম কিন্তু ফলাফল শূন্য। আমার মাথায় ঠিক নেই। শেষমেশ আর না পারতে আমি চলে আসার চিন্তা করলাম। আমার মাথায় অন্য প্ল্যান ঘুরছে। আমি চলে আসার জন্য গাড়ি ধরলাম। এসেছিলাম বিহিকে নিয়ে, ফিরতে হচ্ছে এটা। এটাই হয়তো পরিণতি, বিহি হয়তো এই গল্পের পরিণীতা। আদিব বাড়িতে ফিরে এসে বিহির বাবার বাড়ি চলে গেল। সবাইকে সব জানাতে হবে। এই সব শুনে দুই পরিবারে যেন শোকের ছায়া নেমে এলো। ড্রয়িং রুমে সবাই বসে আছে। আদিবের চেহারা দেখে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। ছেলেটা এমনি ভেঙে পড়েছে। আদিবের মা আদিবকে কখনো এইভাবে ভেঙে পড়তে দেখেনি। তিনি নিজেকে সামলে রেখেছেন শুধু ছেলের জন্য। হঠাৎ লিজা বলে উঠল, আপনাদের সাথে তো আর কেউ ছিল না? না। তাহলে এসব কিভাবে হলো? আমার তো মনে হচ্ছে কিছু একটা বলা আছে। কি বলতে চাইছো তুমি লিজা? সাদাফ, তোমরা কি সত্যিই বুঝতে পারছো না? মানে? বিহি তো কয়েকদিন থাকার জন্য এখানে এসেছিল, কিন্তু একদিন পরই ওকে নিয়ে যাওয়ার কারণ কি? তারপরে ট্যুরে যেতে হলো? এখানে কোনো প্ল্যান নেই তো? আদিব রক্তচক্ষু নিয়ে লিজার দিকে তাকালো। এভাবে তাকানোর কিছু নেই। আমি যা বলছি সেটা তো সত্যি হতেই পারে। না হলে বিহি তো কখনো এত কম সময়ের জন্য এখানে আসে না। আদিব কিছু না বলে চুপ করে রইল। তার এই মুহূর্তে কারো সাথে তর্কে জড়াতে ইচ্ছে হচ্ছে না। দেখছো, ঠিক বলেছি না? ধরে ফেলেছি তাই তো চুপ করে আছে। আদিব আর না পেরে উঠে দাঁড়ালো। আপনার মতো মানুষের সাথে তর্কে জড়ানোর ইচ্ছে আমার নেই। নিজের সংসার নিয়ে ভাবুন। আমার সংসারে আগুন লাগাতে আসবেন না। আর আগুন লাগিয়ে কি হবে? বিহি তো আর নেই। চুপ পপ। বিহিকে আমি খুঁজে বের করব। এখন তো এইসব বলবেই। না হলে বলো তো সেদিন বিহিকে কেন নিয়ে গেছিলে? আপনার কেন এত দরদ লাগছে ওর জন্য? এই একদম কথা ঘুরাবে না। এবার বিহির আম্মু জোরে বলে উঠল, থামো লিজা। আমার মেয়ে আর জামাই সম্পর্কে অনেক কিছু বলেছ। কি পরিস্থিতিতে কি বলতে হয় এটা তুমি জানো না। বিহি সেদিন কেন চলে গিয়েছিল আমি বলছি।
সেদিন তোমাদের পুরো রাত ঝগড়া দেখে বিহি আগের বাড়ির কথা মনে করেছিল। তোমরা মেয়েটাকে এখানে শান্তিতে থাকতে দাওনি। এখন পর্যন্ত আদিব ওর সাথে উঁচু স্বরে কথা পর্যন্ত বলেনি। তাই ও এই সিচুয়েশনে পরিচিত নয়। তোমাদের এসব দেখেও থাকতে পারল না। সবাই না জানলেও এসব আমি জানি। তোমার কারণেই ও এখান থেকে চলে গেছে আর তুমি আদিবকে দোষারোপও করছো। ছি। তোমার এই স্বভাবগুলো না এই বাড়ির বউয়ের মতো না। আর এমনি তুমি আর এই বাড়ির বউ থাকবেও না। সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছে। চারিদিকে পিনপিন নীরবতা। সাদাফ মাথা নিচু করে বসে আছে। আদিব উঠে চলে গেল। আজকে বিহির এমন অবস্থার জন্য তাকে দোষও দেওয়া হচ্ছে। এই দিনটাও ওকে দেখতে হলো। আদিব বাড়ি এসে রাতে ছাদে চলে গেল। ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। চারিদিকে চাঁদের আলো ঝলমল করছে। এরকম একটা মুহূর্তেই তো বিহিকে পাশে চেয়েছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আজ বিহি তার পাশে নেই। সে আকাশের দিকে তাকিয়ে নিজে নিজে বলতে লাগল, বিহি কোথায় চলে গেলে তুমি? আমি জানি তুমি বেঁচে আছো। সবাই যাই মনে করুক আমি কখনোই বিশ্বাস করব না তুমি বেঁচে নেই। কেউ আমাকে বিশ্বাস করতে চাইছে না। দেখেছ, আজ তোমার পরিণতির জন্য আমাকে দায়ী করা হচ্ছে। আমি নাকি তোমার মারতে পারি? তুমি বলো আমি তোমাকে মারতে পারি? আমি নাকি প্ল্যান করেই তোমাকে নিয়ে গিয়েছি? এইসব না আমি সহ্য করতে পারছি না। তোমাকে যেখান থেকেই হোক খুঁজে আমি বের করবই। সেটা যেই প্রান্তেই হোক না কেন। ইনশাআল্লাহ। শেষ কথাটা চোখ মুখ শক্ত করে বলল আদিব। একটু পর আবার বলতে শুরু করল, তুমি আমার জীবনের পরিণীতা। কি করে এভাবে হারিয়ে যেতে দিই? তোমার সাথে সাগর দেখা বাকি, একসাথে আরো অনেক দিন কাটানো বাকি, আরো অনেক এমন চাঁদের আলোয় আলোকিত হওয়া রাত কাটানো বাকি। এসব রেখে তুমি কি করে চলে যাবে বলো তো? এসব বলতে বলতে আদিবের চোখে পানি চলে এলো। ছেলেদের আল্লাহ এমন এক শক্তি দিয়েছেন যে সর্বক্ষণ কঠোর হয়ে চলা যায়। এজন্যই বোধহয় প্রিয়জনের ক্যারেট টিয়ারটাও ছেলেরা বহন করে। মা বাবা হোক আর অন্য কেউ, তাদের কব রোটাও তারাই জিয়ারত করতে পারে। আল্লাহ তায়ালার সৃষ্টির ভেতর রয়েছে হাজারো সুন্দর রহস্য। মা বাবা কিংবা কোনো প্রিয়জন মারা গেলে মেয়েরা অনায়াসে কেঁদে ফেলতে পারে। তাদের কোনো সংকোচ নেই, কারণ আল্লাহ মেয়েদের এতটাই নরম তৈরি করেছে। কিন্তু ছেলেদের বুকফাটা কান্না আসলেও তারা সামলে নিতে পারে। ছেলেদের আমরা কঠোর হৃদয় বলি, কিন্তু এই কঠোর হৃদয়ের আড়ালে কি আছে সেটা কি কেউ জানতে চেষ্টা করি? আদিব চোখের পানি মুছে উঠে দাঁড়ালো, কারণ ছাদের দরজা খোলার আওয়াজ হয়েছে। পেছনে কেউ একজন এসেছে। সে নিজেকে স্বাভাবিক করে শক্ত মুখে পেছনে ঘুরে তাকালো। তার মা এসেছে। আদিব, তোর সাথে কেউ একজন দেখা করতে এসেছে। আচ্ছা আমি আসছি। তার মা চলে গেল। আদিব দীর্ঘশ্বাস ছেড়ে ছাদ থেকে নেমে গেল। ড্রয়িং রুমে বসে আছে এসিপি আব্রাহাম আহমেদ। আদিবের বাবার পরিচিত হওয়ায় তাকে নিয়ে বিহিকে খোঁজার চেষ্টা চলছিল। হয়তো নতুন কোনো খবরের জন্য এখানে এসেছে। আরে আদিব, কি অবস্থা হয়েছে তোমার? আঙ্কেল কোনো খবর পেলেন? আপাতত এটা বলতে পারি, ওখানে খাদের আশেপাশে ছোটখাটো কিছু বাড়ি আছে, ওদের জিজ্ঞাসাবাদ করে যা বুঝলাম এমন কোনো ঘটনা ওখানে ঘটেনি। আঙ্কেল, খাদের একটু দূরে কিছু বাড়ি ছিল না? ওগুলো? ওখানে এখনো লোক পাঠায়নি। ওখানে এখন তদন্ত করা সম্ভব না, কারণ খাদে কেউ পড়লে ওরা জানতে পারবে না। অনেকটাই দূরে আছে। তাহলে বিহি কোথায় যাবি আঙ্কেল? সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা একটু মনে করার চেষ্টা করো তো, যখন তুমি উঠেছিলে তখন আশেপাশে বিহি ছিল না? যদি অন্য হাসপাতালে নিতে পারে। না আঙ্কেল, আমি দেখিনি ওকে। ও ছাড়া সবাই ছিল। আর নার্স বলেছিল সবাইকেই এখানে এসেছে, অন্য কোনো হাসপাতালে নেয়নি। আচ্ছা ঠিক আছে, আজ উঠি। আমি খবর পেলে জানাবো। নিজের খেয়াল রেখো। এত নিয়ে পড়লে হবে না ইয়াংম্যান। উনি চলে গেলেন। এরপর আরো 2 মাস কেটে গেল, কিন্তু এখনো কোনো খবর পেলাম না।
3 মাস হতে চলল, সবাই এখন ধরে নিয়েছে বিহি আর নেই। কিন্তু আমার মন মানছে না। এর মাঝে আমি একদিন সাদাফকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা সাদাফ, বিহির এই দুর্ঘটনার সাথে লিজার কোনো কানেকশন থাকতে পারে? তোমার কি মনে হয়? আদিব, লিজা রাপ হতে পারে, কিন্তু এতটা না যে ও বিহিকে মারবে। আর ওর মুখে কোনোদিন বিহিকে নিয়ে আজেবাজে কথা শুনিনি। ওর সমস্যা সব আমার সাথেই ছিল। ততদিনে অবশ্য ওদের ডিভোর্স হয়ে গিয়েছে। তারা তাদের আলাদা পথ বেছে নিয়েছে। এখন আমার উপর চাপ আসছে বিয়ে করার। সবার মতে বিহি যেহেতু নেই, বাকি জীবন কি একা কাটাবো? বিহি থাকলে তো এতদিন এসে যেত। আমি বুঝতে পারছি না কি করব আমি। বিহির জায়গা অন্য কেউ নিতে পারবে না। কিন্তু কখনো যদি বিহি ফিরে আসে, কি জবাব দিব ওকে আমি? কেউ এসব শুনতেই চাইছে না। মা তো এক কথায় দাঁড়িয়ে যে তার অম্পর্কীয় এক বোনের মেয়ের সাথে আমাকে বিয়ে দিবেন। আমি অনেক বলেও এসব থামাতে পারছি না। কেউ আমার কথা শুনছে না। আমিও এসবে যোগ দিই না। বিয়ে প্রসঙ্গ এড়িয়ে যায়। একদিন সকালে আমি অফিসের জন্য রেডি হচ্ছিলাম। আমার বোন এসে বলল, আদিব তোর সাথে দেখা করতে এসেছে। কে? আমি চিনি না, তোর নাম নিয়ে তোকে খুঁজছে। আদিব সাদমানের বাড়ি কিনা? আচ্ছা আমি আসছি, বসতে বল। বোন নিচে চলে গেল। গিয়ে দেখলাম একজন মেয়ে, 25-26 বছর বয়সী হবে হয়তো। আমি যেতেই দাঁড়িয়ে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুমুসসালাম। আপনি আদিব সাদমান? জি, আপনি কে? আপনি আমাকে চিনবেন না। আপনাকে একটু আমার সাথে যেতে হবে। কেন? চিনি না, জানি না, কেন যাব আপনার সাথে? সময় খুব কম, দেরি করবেন না প্লিজ, চলুন। আরে আজব তো। তারপর মেয়েটা এমন কিছু কথা বলল, আমাকে যেতেই হলো। বিহি। আমি গিয়ে জড়িয়ে ধরলাম বিহিকে। হ্যাঁ, এটাই বিহি। বিহি বেঁচে আছে। কেমন আছো আদিব? আলহামদুলিল্লাহ, এখন খুব ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। পাঠকরা ভাবছেন যে এগুলো কি হচ্ছে। এই লেখিকা তো সব ছিঁড়েই যাচ্ছে। তবে চলুন ফিরে যায় ফ্ল্যাশব্যাকে। আদিবের সাথে দেখা করতে আসা মেয়েটা আদিবকে সাথে যেতে বলে। তখন আদিব তার পরিচয় জানতে চাইলে সে বলে তাকে আদিব চিনবে না। এই কথা শুনে আদিব বলল সে যাবে না। তখন মেয়েটি বলল, আপনার ওয়াইফ বিহি আপনার জন্য অপেক্ষা করছে। বিহি? হ্যাঁ। বিহি বেঁচে আছে? হ্যাঁ, একটু অসুস্থ আর বাড়িতেও একা, তাই তাড়াতাড়ি যেতে হবে। চলুন আমি যাব। আশেপাশে আদিবের মা বোন সবাই ছিল বলে তাদের আর আলাদা করে কিছু জানাতে হয়নি। আদিবের বোনের চোখে খুশি দেখা গেলেও আদিবের মায়ের হাবভাব কিছু বোঝা যাচ্ছে না। আদিবের বের হয়ে যাবার পর আদিবের বোন বলে, আম্মু, বিহি বেঁচে আছে শুনেছ? খুশি হয়ে? হুম। কি হুম বলছো তুমি, খুশি না? তোর সুমি খালাকে আমি কি বলবো? আম্মু, ওরা তো জানে ভাইয়া বিবাহিত। তাদেরকে বললেই হবে যে বিহি এসেছে। হুম। নিজের ছেলেকে বিহির অবর্তমানে এভাবে কষ্ট পেতে দেখেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। কেই বা চাই ছেলেটা এভাবে ভেঙে পড়ুক? এমন নয় যে তিনি বিহিকে পছন্দ করেন না। তিনি বিহিকে নিজের মেয়ের মতো ভালোবাসেন। কিন্তু ছেলের কষ্ট তো মায়ের সহ্য হয় না। এই ভেবেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন। গত পর্বে অনেকে আদিবের মাকে ভুল বুঝেছেন, তাই ক্লিয়ার করে দিয়েছি। আদিবের মা এখন খুব খুশি হয়েছেন। তিনি রান্না করছেন বিহি আসবে বলে। আর যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তাদের মানা করে দিয়েছে সব। বর্তমান আদিব পর্যবেক্ষণ করে যাচ্ছে। মাটির ছোট একটা ঘর, ভেতরে আরো রুম আছে মনে হচ্ছে। ওপাশে রান্নাঘর যা দেখা যাচ্ছে। এসব মাথা থেকে ফেলে বিহিকে বলল, বিহি তুমি এতদিন কোথায় ছিলে? তোমাকে কত খুঁজেছি আমি জানো। বুশরা আপু, যিনি আদিবকে নিয়ে এলো, আমাকে তার সাথে এখানে রেখেছেন। আদিব বুশরার দিকে তাকিয়ে, আচ্ছা ওকে কোথায় পেলেন? ও তো খাদের পড়ে গিয়েছিল। বিহি বলে উঠল, আমি বলছি
আমি খাদে পড়িনি। গাড়ি অ্যাক্সিডেন্টের পর আমি ছিটকে গিয়ে খাদের গড়াগড়ি খেয়ে পড়ছিলাম, হঠাৎ শিকড়ের মতো কিছু জিনিসের সাথে আমার পা বেজে যায়, ফলে আমি ওখানেই ঝুলে যাই। আমি তখন নিজেকে কন্ট্রোলে আনতে পারি, তাই পা ছাড়ানোর চেষ্টা করি, কিন্তু আমি ব্যর্থ হই। গড়াগড়ি খাওয়ার কারণে আমার হাত পায়ে প্রচণ্ড ব্যথা হয়। আমার সম্পূর্ণ শক্তি দিয়ে চেষ্টা করি, কিন্তু পরবর্তীতে কোনো কাজ হয় না। তারপর আমার আর কিছু মনে নেই। বুশরা, আমি ওকে অজ্ঞান অবস্থায় পেয়েছি। আমি একা থাকি, নিজের জীবিকা নির্বাহের জন্য অনেক দূর পর্যন্ত যেতে হয়। সেদিন খাদের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন দেখি উপরে একটু একজন রয়েছে। সচরাচর এখানে কারো থাকার কথা নয়। পরবর্তীতে কয়েকজনের সহায়তায় আমি ওকে উদ্ধার করি। আমাকে কোনো খবর দেওয়া হয়নি কেন? কিছুক্ষণ চুপ থেকে বলল, বিহি 1 মাস অজ্ঞান ছিল। কি? ডাক্তার বলেছে মায় রয়েছে। ওর মাথায় প্রচণ্ড আঘাতের কারণে এমন হয়েছে। 1 মাস পর যখন জ্ঞান ফিরল, তখন ওকে সুস্থ করতে লেগে যায়, তাই তখন ওর বাড়িতেও খোঁজ করিনি। তাছাড়া ও একবার বলেছিল, আমি ওকে বলেছি সুস্থ হলে বাড়ি ফিরিয়ে দিব আমি। কিন্তু 2 মাস হয়ে যাওয়ার পরও ওর পা এখনো সুস্থ হয়নি। তাই হয়তো দেরি হয়ে যাবে ভেবে আমি আপনাকে নিয়ে আসি। তোমার পায়ে কি হয়েছে বিহি? তেমন কিছু না। তেমন কিছু না মানে কি? ও এখন হাঁটতে পারবে না। তবে ডাক্তার বলেছে কয়েকদিন পর সুস্থ হয়ে যাবে। আদিব বিহিকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। আপনারা বসুন, আমি নাস্তা আনছি, তারপর এসে ডাক্তার কি বলেছে সব বলছি। আচ্ছা। বিহি, তুমি তো একবার ফোন করতে পারতে। আমার ফোন তো নেই, ওটা পড়ে গিয়েছিল। ও সেটাও ঠিক। তোমার তো পায়ের অবস্থা ঠিক নেই। তুমি যাবে কি করে বাড়িতে? আজ এখানে থেকে যান, কাল যাবেন। বুশরা আস্তে আস্তে কথাটা বলল। হ্যাঁ, তুমি তাই করো আদিব। কিন্তু বাড়িতে? বাড়িতে জানিয়ে দাও। আর এমনিতেও একটু পর সন্ধ্যা নামবে। আচ্ছা। বিহি, তুমি খেয়ে নাও, আমি ওষুধগুলো আনছি। সবাই খাওয়া শেষ করে বসে আছে, এমন সময় বুশরা বলল, ভাই, বিহিকে এখন সম্পূর্ণ রেস্টে থাকতে হবে, অ্যাটলিস্ট 1 মাস তো লাগবেই পুরোপুরি সুস্থ হতে। আদিব চুপ করে আছে। ও জার্নি করবে কি করে? এই পা নিয়ে জার্নি করাটা রিস্কি হয়ে যাচ্ছে না? এখন কি করা যায়? এক কাজ করতে পারেন, বিহি এখানে থাকুক, সুস্থ হলে ফিরে যাবে। তা কি করে হয় বুশরা? বাড়ির সবাই ওকে দেখার জন্য পাগল হয়ে আছে। তাই বলি, কি রিস্ক নেওয়া যায়? আদিব চুপ করে আছে। তোমার এখানে কেউ থাকে না? না, আমি একা। পরিবার? নেই। তোমার মা বাবা কোথায়, তারা নেই? না। তুমি একা এখানে থাকো কেন? এমনিতেই মূল কখন কোন নয়তো বা কত কিছুর ভয় পাশে আবার বড় একটা খাদ। অভ্যাস হয়ে গেছে, তাচ্ছিল্য হেসে। তুমি তো চাইলে চাকরি করে শহরে থাকতে পারো। আমাকে চাকরি কে দিবে? শহরে কিছু চিনি না, কি করে যাব বলুন তো? একবার গিয়েছিলাম শুধু, তখন অবশ্য সাথে মানুষ ছিল। এখন যাও না কেন? এখানে তো শুধু নয়তোর ভয়। শহরে তো মানুষের আছে। মানে? না, তেমন কিছু না। তোমার জীবনে কি হয়েছিল? একা থাকো, তারপর এমন এমন কথা। তোমার কি কেউই নেই? এক সময় ছিল, সবাই ছিল। কিন্তু ওই যে বললাম, মানুষের আমারও সব ছিল। আমার একটা বড় পরিবার ছিল। কিন্তু মানুষের বাইরে দেখে যে ভেতরটা বোঝা যায় না। তোমার মা বাবা? মেরে ফেলেছে। কি? কে মেরেছে? আর কেন? সেটা সেই জানে। সে মানে? তোমার হাজবেন্ড ছিল? হুম। কেন মেরেছে? জানি না, হয়তো তার কর্মকলাপ মা বাবা জেনে গিয়েছিল। সে কোথায় এখন? বুশরা চুপ থেকে আদিবের দিকে কেমন করে যেন তাকালো। যা সবার চোখ এড়ালেও বিহি ঠিকই দেখল, কিন্তু বলল না কিছুই। সে এভাবেই আদিবের দিকে তাকিয়ে বলল, সে এখন আমাকে ছেড়ে অন্য একজনকে ধরেছে। আমাকে এখন চিনে না সে। হা হা।
বিহি বলল, কোথায় থাকে সে? জানি না। এইটুকু বলে বুশরা চলে গেল। বিহির মনে কিছু একটা নিয়ে খটকা লাগল। তবু চুপ করে রইল। রাতে বিহিকে জোর করে খাওয়াচ্ছে আদিব। ওষুধগুলো এখন আদিব দিচ্ছে। সারা সময় বিহির খেয়াল আদিব রাখছে। বুশরাকে এখন ছুটি দিয়েছে। কম তো করেনি বিহির জন্য। ওর জন্যই তো বিহি বেঁচে আছে। আদিব, আমি আর খাবো না। এত খাবার আমি কিভাবে খাবো? না খেলে সুস্থ হতে পারবে না। তুমি এসেছো আর শুরু করে দিয়েছ মুখ ফুলিয়ে। আমি যতদিন আছি ততদিন এইসব বেয়ারিং সহ্য করতে হবে। দুজনেই হেসে দিল। বুশরাও পাশে বসেছিল। সেই উঠে যেতে নিলে বিহি বলল, কই যাও আপু? একটু কাজ আছে। তুমি খেয়ে নাও। তাড়াতাড়ি ঘুমিয়ে যেও। আর কিছু লাগলে আমায় বলো। আমি পাশের ঘরেই আছি। তোমাকে এখন ছুটি দিয়েছে। আদিবকে তো দেখছই। তুমি নিশ্চিন্তে থাকতে পারো। বুশরা হেসে পাশের ঘরে চলে গেল। তার চোখের কোণে পানি জমেছে। চাইলে তার জীবনচিত্রও এমন সুন্দর হতে পারত। কিন্তু না, তার বদৌলতে অন্য কেউ। আজ বিহি বাড়ি ফিরবে। আদিব ওকে এখানে রেখে যেতে রাজি না। এত মাস পর ফিরে পেয়েছে, ও সামনে রেখে ওকে যত্ন করে সুস্থ করে তুলবে। সাথে যাচ্ছে বুশরাও। কারণ বিহি চেয়েছে বুশরা যাতে শহরে চাকরি করে। আদিবকে বলে তার অফিসে চাকরি দিবে, কিন্তু আদিব তার অতীত সম্পর্কে কিছু শঙ্কায় ছিল। তাই সে আগে তা ক্লিয়ার করতে চাইছিল। কিন্তু সেই মুহূর্তে সে চায়নি এসব মাথায় আনতে। এত মাস পর যে বিহিকে পেয়েছে এটাই তো অনেক। 3টা মাস সে তন্ন তন্ন করে খুঁজে চলেছে। আজ তো তার কাছে ফিরে এসেছে। বাড়ি ফেরার আগে ডাক্তারের সকল চেক আপ করানোর জন্য গাড়ি মাঝপথে থামিয়েছে। পাহাড়ে তেমন একটা ডাক্তার পাওয়া সম্ভব না। বুশরা দূর থেকে ডাক্তারের চিকিৎসা করাতো। খুব বেশি সিরিয়াস হলে ডাক্তার বাড়িতে আনতো। বাড়ির সবাই আনন্দ মেতেছে, কারণ ঘরের মেয়ে যে ঘরে ফিরেছে। বিহির মা তো মেয়েকে দেখে কান্না শুরু করে দিয়েছে, অবশ্য এটা খুশির কান্না। সবাই বিহিকে নিয়ে মেতে আছে। মেয়েটার অসুস্থতা নিয়ে চিন্তিত আদিব। কারণ তার মতে এতদিন তো সুস্থ হয়ে যাওয়ার কথা। কেন এমন হচ্ছে? মা, তোমরা কেমন আছো? তোকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কি করে খুশি থাকি বলতো? নিজের এই অবস্থা করেছ এই জন্য? আদিবকেও দেখি একই অবস্থা। এই দেখো, আমি একদম ফিট। বলে দাঁড়াতে গিয়ে পড়ে যাচ্ছিল। আদিব এসে দৌড়ল। বেশি বুঝো? বিহি চুপ করে বসে রইল। সে জানে আদিব তার কত কেয়ার করে। এখন কিছু হলেই প্রচুর বকে। হাঁটাচলা সম্পূর্ণ বন্ধ। সবই আদিব করে দিচ্ছে। এই সব কেয়ার দেখে বুশরা একপাশে গিয়ে বলে, আমার জীবনটাও এমন হতে পারত। কিন্তু আমাকে ঠকিয়ে মা বাবাকে মেয়ে রে চলে গেল। ভাইজান কি সুন্দর বিহির কেয়ার করে। আমার জীবনে কেন এমন হলো? আমি তো রাহাতকে, বুশরার হাজবেন্ড, আমার সাথে অনেক রাখার চেষ্টা করেছি। আদিব ভাইয়ের বিহির প্রতি ভালোবাসাগুলো দেখলে মনে হয় যেন চেয়ে থাকি। 2 মাস পর বিহি এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে। হাঁটাচলা করতে তেমন একটা কষ্ট হয় না তার। এটার পেছনে অবশ্য আদিবের অবদান অনেক বেশি। সে এত মাস পর বিহিকে কাছে পেয়ে সব রকম যত্ন করেছে। সে যে পাগলের মতো খুঁজেছিল বিহিকে, আজ যখন ফিরে এসেছে আর হারাতে দেয় কি করে। এই 2 মাস অফিসের সব কাজ বাড়িতে নিয়ে এসেছিল আদিব। কারণটা হলো বিহির দেখাশোনা করা। আদিবের কড়া নির্দেশ মানতে বাধ্য বিহি। কোনোরকম ত্রুটি রাখেনি বিহির যত্নে। হয়তো ভালোবাসা এমন, হারিয়ে গেলে তারপর বোঝা যায়। বুশরা এখন আদিবের অফিসে কাজ করে। সে আদিব এবং বিহিকে তার অতীত সম্পর্কে সবকিছু জানিয়েছিল। সে ছিল সম্ভ্রান্ত পরিবারের সন্তান, কিন্তু সম্পত্তির লোভে রাহাত বুশরাকে বিয়ে করে এবং সুযোগ বুঝে তার মা বাবাকে মেয়ে রে পালিয়ে দেয়। বুশরা এখন স্বাবলম্বী নারী। সাদাফ এখন বিহির সামনে আসে না। বিহিও তেমন একটা কথা বলে না। সাদাফকে দেখে মনে হয় সে অনুতপ্ত।
এখন সে একাই থাকে। বড় আম্মু বিয়ের কথা বললে এড়িয়ে যায়। বিদেশ ফিরে যাওয়ার প্ল্যান চলছে। হয়তো খুব শীঘ্রই তা হয়ে যাবে। বিহি, আদিব এসেছো তুমি? হুম। এত দেরি হলো কেন? কিছু কাজ ছিল। তোমাকে বলেছি না দেরি হবে আমার। বুঝতে পেরেছি। আচ্ছা আমি খাবার দিচ্ছি, ফ্রেশ হয়ে এসো। বিহি যেতে নিলে আদিব হাত ধরে বলল, তুমি খেয়েছো? ওষুধ আছে কিন্তু মনে রেখো। উমম। বিহি আমতা আমতা করে বলল, না আসলে। বুঝেছি খাওনি। তুমি কথা শুনতে চাও না কেন বলো তো? তুমি এখনো পুরোপুরি সুস্থ নও। আমি চাই না তোমার আবার কিছু হোক। তোমাকে হারিয়ে আমার পাগল পাগল অবস্থা হয়েছিল, সেটা কি জানো তুমি? হয়েছে হয়েছে। আমি তোমার সাথেই খাবো তো। একা খেতে কার ভালো লাগে? আম্মু ও মামার বাসায় গিয়েছে, তাই তোমার জন্য বসে আছি। আমার তো দেরি হবে বলেছিলাম। আমারও খিদে ছিল না। আদিব বুঝল বিহি ওকে কথার ফাঁদে ফেলেছে। সে পারবে না, তাই সে বলল, আচ্ছা যাও। বিহি হেসে দিল। আদিব বিহির হাসি দেখে ওর মাথায় হাত বুলিয়ে চলে গেল। আদিব নিচে আসতেই দেখল বিহি একটা প্লেট নিয়ে বসে আছে। একটা প্লেট কেন? তোমার খাবার কই? এই যে। আদিব কিছু বুঝতে না পেরে ভ্রু কুঁচকে তাকাল। বিহি হেসে বলল, আমরা দুজন এক প্লেট থেকে খাবো। আদিব চেয়ার টেনে বসতে বসতে বলল, ওহ তাই বলো? হুম, এতে তো অনেক স্বভাব। স্বামী স্ত্রী এক প্লেটে খাবার খাওয়া সুন্দর। হুম হা করো। আদিব বিহিকে খাইয়ে দিল। দুজনে একসাথে খাওয়া শেষ করে চলে এলো। ব্যালকনিতে বসে আছে দুজনে। আজকে এই চাঁদটা ঝলমল করছে। বিহি, তোমার সাথে এমন একটা রাত কাটানোর কত ইচ্ছে ছিল। তুমি হারিয়ে যাওয়ার পর যখন আমি একটা হয়ে গিয়েছিলাম তখনও চাঁদ এভাবেই ঝলমল করত। শুধু পাশে তুমি থাকতে না। তোমার অভাব আমাকে 3টা মাস দাঁড়িয়ে বেরিয়েছে। আমি ঘুমাতে পারতাম না রাতে। সবাই বলতো তুমি বেঁচে নেই। আমি জানতাম তুমি বেঁচে আছো। আদিবের চোখের কোণে পানি জমেছে। বিহি এক নজরে চেয়ে আছে। আদিব ওকে এতটা ভালোবাসে। সে আসলেই ভাগ্যবতী। আদিবের চোখের কোণে পানি মুছে দিয়ে বলল, এই যে আমি ফেরত এসেছি। এখন এসব ভুলে যাও। আমি তো এসে গিয়েছি। শুনেছি তুমি বিয়ে করতে যাচ্ছিলে। মজা করে। আদিব থতমত খেয়ে বলল, তোমাকে কে বলল? আর আমি বিয়ে করতে যাচ্ছিলাম না। সবাই চাইছিল। আমি ইগনোর করার চেষ্টা করতাম। কারণ বিহির জায়গা কি কে নিতে পারবে? সেটাও ঠিক। নিলে মেয়েরে ঠ্যাং ভে ক্যারেট নিয়ে দিব। দুজনেই হেসে উঠল। এমন মুহূর্ত যে আবার আসবে আদিব ভাবতে পারেনি। কারণ বিহিকে তন্ন তন্ন করে খোঁজার পরও সে পায়নি। তবে সে আশা রেখেছিল। প্রতিটি মোনাজাতে চোখের পানি ফেলে শুধু বিহিকেই চেয়ে গিয়েছে। আজ সেই বিহি তার কাছে চলে এসেছে। আসলেই আল্লাহ তাআলা কাউকে নিরাশ করেন না। আদিব হয়তো হারাম কিছু চাইনি বলেই ফিরে পেয়েছে। হারালো সবসময়ই সুন্দর। দিন শেষে এখানেই শান্তি। বিহি ভাবছে আদিব বিহিকে ফিরে পাওয়ার পর কত খুশি না হয়েছিল। বিহি তার ব্যবহারে বিস্মিত হয়েছিল। আদিব খুব শান্ত প্রকৃতির মানুষ। সে আমাকে দেখার পরেই এসে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করেছে আমার কি হয়েছে। পায়ে এন্ডেড কেন? সে এসেই আমাকে জিজ্ঞাসা করেনি আমি কোথায় ছিলাম, কেন আসিনি। সে প্রথমেই আমাকে চাপ দেয়নি সব কথা শোনার। 3 মাস পর সে চাইলেই আমাকে অবিশ্বাস করতে পারত, কিন্তু সে তা করেনি। আদিব আমাকে যত্ন করতে করতে আস্তে আস্তে পুরো ঘটনা সম্পর্কে অবগত হয়েছে। এখন সে ভয়ঙ্কর অতীত ভুলতে চাই। বিহি আকাশের দিকে তাকিয়ে এসব ভাবছিল। আদিবের দিকে তাকাতে দেখল আদিব বিহির দিকে তাকিয়ে আছে। কি হলো আদিব? কি দেখছো? তোমাকে। হি হি। হাসতে হবে না, চলো। হুম, আমি লাইট অফ করে সব গুছিয়ে আসছি। আমি হেল্প করছি। বিহি হেসে গোছাতে লাগলো। তারপর ওরা দুজন ঘুমাতে চলে গেল।
সকালে বিহি ঘুম থেকে উঠে দেখল বছরের আজান দিচ্ছে। পাশে গভীর ঘুমে আচ্ছন্ন আদিব। বিহি একটু তাকিয়ে মুচকি হাসল। ঘুমালে আদিবকে ছোট বাচ্চার মতো লাগে। বিহি উঠে ওর করে এলো। তারপর আদিবকে ডেকে তুলল। আদিব মসজিদে চলে গেল এবং বিহি বাসায় নামাজ পড়ে নিল। নামাজ শেষ করে আদিব ফিরলি কফি হাতে বিহি আর আদিব ব্যালকনিতে বসল। দুজনের কিছু সুন্দর মুহূর্ত। দুজনে আপনাদের সহিত ভোর হওয়া দেখছে। হাসি খুশি দিয়ে শুরু হচ্ছে আরেকটি সকাল। সারা জীবন যেন এভাবেই কাটাতে পারে। নতুন আশায় নতুনভাবে শুরু হবে আরেকটা সকাল ইনশাআল্লাহ। বিহি তাহলে আদিবের পরিণীতা। সমাপ্ত।